বিসমিল্লাহির রহমানির রহিম। নন মেজর ইতিহাস, বিষয় কোড 211501। স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস, এটা হলো কোর্সের নাম। এই পরীক্ষার জন্য নির্ধারিত সময় 4 ঘন্টা এবং পূর্ণমান 80। দ্রষ্টব্য: প্রতিটি বিভাগের প্রশ্নের উত্তর ধারাবাহিকভাবে লিখতে হবে। ক বিভাগ: যে কোনো 10টি প্রশ্নের উত্তর দিতে হবে। 12টি প্রশ্ন থেকে প্রত্যেকটার জন্য 1 নম্বর করে বরাদ্দ এবং টোটাল 10 নম্বর ক বিভাগের জন্য থাকবে। একের ক, বাংলা সাহিত্যের আদি নিদর্শনের নাম কি? বাংলা সাহিত্যের প্রাচীন নিদর্শন বা আদি নিদর্শনের নাম চর্যাপদ। খ, ঐতিহাসিক লাহোর প্রস্তাব কে উত্থাপন করেন? উত্তর, এ কে ফজলুল হক। গ, কার নেতৃত্বে তমুদ্দিন মজলিস গঠিত হয়? ঢাকা বিশ্ববিদ্যালয়ের তরুণ অধ্যাপক আবুল কাশেমের নেতৃত্বে 3 সদস্য বিশিষ্ট তমুদ্দিন মজলিস গঠিত হয়। 4, যুক্তফ্রন্টে কয়টি দল যোগ দিয়েছিল? উত্তর, 4টি, যথা পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ, কৃষক শ্রমিক পার্টি, নেজামে ইসলামী, 4 গণতন্ত্রী দল। এখানে একটু ভুল আছে, সংশোধন করে দেওয়া আছে। 6 দফা কর্মসূচি কে পেশ করেন? ঐতিহাসিক 6 দফা কর্মসূচি ঘোষণা করেন শেখ মুজিবুর রহমান। এরপর 4 নম্বর, আগরতলা ষড়যন্ত্র মামলায় কতজনকে আসামি করা হয়েছিল? উত্তর, 35 জন। 6 নম্বর, কোন তারিখে গণহত্যা দিবস পালিত হয়? উত্তর, 25 মার্চ। বর্গীয় জ নম্বর, মুজিবনগর সরকার কোথায় গঠিত হয়েছিল? উত্তর, মেহেরপুর জেলার অর্থাৎ মেহেরপুরের ভবেরপাড়া গ্রামের বৈদ্যনাথতলায়। বৈদ্যনাথতলায়। মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশ কয়টি সেক্টরে বিভক্ত ছিল? উত্তর আমরা সবাই জানি, 11টি। নম্বর, কবে বাংলাদেশকে ভারত স্বীকৃতি দেয়? 6 ডিসেম্বর 1971। তারপর 2 নম্বর, মুক্তিযুদ্ধে কতজন মুক্তিযোদ্ধা সর্বোচ্চ খেতাব লাভ করেন? 7 জন বীরশ্রেষ্ঠ উপাধি লাভ করেন। বাকশাল এর পূর্ণরূপ কি? উত্তর, বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ। খ বিভাগ, যে কোনো 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রত্যেকটির মান 4 করে এবং টোটাল 20 নম্বর। 2 নম্বর প্রশ্ন, বাংলা নামের উৎপত্তি সম্পর্কে কি জানো? বাংলা নামের উৎপত্তি সম্পর্কে লেখো, অথবা এই প্রশ্নটি এভাবে থাকতে পারে যে বাংলা নামের উৎপত্তি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। এটার আগেও 3 বার বোর্ডে এসেছে বা স্বাদের প্রশ্নগুলোতে এসেছে। প্রাককথন: বঙ্গ নামের উৎপত্তি ও ভৌগোলিক অবস্থান নিয়ে মতভেদ রয়েছে, তবে সুপ্রাচীন কাল থেকে এ অঞ্চলে বঙ্গ নামে যে প্রাচীন জনপদ ছিল তাদের সবাই একমত। বৈদিক সাহিত্যে ঐত্তরীয় আরণ্যক গ্রন্থে বঙ্গ নামের উল্লেখ পাওয়া যায়। এছাড়াও এর উৎপত্তি নিয়ে বিভিন্ন মতবাদও পরিলক্ষিত হয়। বঙ্গ বা বাংলা নামের উৎপত্তি: খ্রিস্টপূর্ব 3000 বছর পূর্বে ঋগ্বেদের ঐত্তরীয় আরণ্যক গ্রন্থে সর্বপ্রথম বঙ্গ নামের উল্লেখ পাওয়া যায়। 7ম শতকের মাঝামাঝি সময়ে রাজা শশাঙ্ক বিভিন্ন নামের এই অঞ্চলগুলোকে একত্রিত করে নিজেকে বাংলার সার্বভৌম শাসক হিসেবে ঘোষণা করেন। পরবর্তীতে মধ্যযুগে সম্রাট আকবরের রাজত্বকালে আবুল ফজল রচিত আইন-ই-আকবরীতে বাঙ্গালা নামের ব্যাখ্যায় তিনি বলেছেন যে প্রাচীনকালে বঙ্গ অঞ্চলে ফসলের পানি ধরে রাখা বা পানি প্রবাহ থেকে ফসল রক্ষার জন্য বাঁধ বা আইল, সংস্কৃত ভাষায় আলি, তৈরি করা হতো। বঙ্গ নামের সাথে আল প্রত্যয় যোগ করে এদেশের নতুন নাম হয় বাঙ্গালা বা বঙ্গালা। এছাড়াও মুসলিম সুলতান শামসুদ্দিন ইলিয়াস শাহ সোনারগাঁও অধিকার করার পরপরই নিজেকে শাহ-ই বাঙ্গালা রূপে অভিহিত করেন। এভাবে শব্দটি সারা বাংলার জন্য প্রযোজ্য হয়। সুতরাং বলা যায় সুলতানি আমলে বঙ্গালা মুঘল সম্রাট আকবরের সময় সুবাহ বাঙ্গালা বা সুবা বাংলা নামে পরিচিতি পায়। বলা যায় বাংলা নামটি মুসলমান শাসকদের সৃষ্টি। সার কথা: উপর্যুক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায় যে মুসলিম শাসনামল, বিশেষ করে ইলিয়াস শাহের আমলে বাংলার বিভিন্ন অঞ্চল ঐক্যবদ্ধ হয়ে বাঙ্গালা নাম ধারণ করে। ইলিয়াস শাহের আমলের বাঙ্গালা মুঘল আমলের সুবে বাংলা এবং ইংরেজ আমলের বেঙ্গল নামে দেশে ও বিদেশে পরিচিতি লাভ করে।
এরপরে 3 নম্বর প্রশ্ন, দ্বিজাতি তত্ত্ব সম্পর্কে আলোচনা করো। প্রাক্কথন, ব্রিটিশ ভারতের ইতিহাসে দ্বিজাতি তত্ত্ব একটি গুরুত্বপূর্ণ ও বহুল আলোচিত বিষয়। ভারতের শাসনতান্ত্রিক বিবর্তনের ইতিহাসে যে সমস্ত তত্ত্ব বা প্রস্তাব সুদূরপ্রসারী প্রভাব ফেলেছিল, দ্বিজাতি তত্ত্ব তার অন্যতম। দ্বিজাতি তত্ত্বের প্রবক্তা ছিলেন মোহাম্মদ আলী জিন্নাহ। দ্বিজাতি তত্ত্বের প্রেক্ষাপট: উর্দু ভাষার কবি আল্লামা ইকবাল 1930 সালে এলাহাবাদে মুসলিম লীগের অধিবেশনে পাঞ্জাব, সিন্ধু, উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ, বেলুচিস্তান, কাশ্মীর নিয়ে আলাদা মুসলিম রাষ্ট্র গঠনের প্রস্তাব দেন। 1933 সালে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের ছাত্র চৌধুরী রহমত আলী আল্লামা ইকবালের প্রস্তাবিত স্বপ্নের রাষ্ট্রের নাম দেন পাকিস্তান। 1937 সালের সাধারণ নির্বাচনের পর বিভিন্ন প্রদেশের মন্ত্রিসভায় মুসলমান প্রতিনিধিত্বের প্রশ্নে কংগ্রেস এবং মুসলিম লীগের মধ্যে তিক্ততার সৃষ্টি হয়। এছাড়াও কংগ্রেস যে সমস্ত প্রদেশে সরকার গঠন করে সেগুলোতে গেরুয়া পতাকাকে জাতীয় পতাকা এবং বন্দে মাতরমকে জাতীয় সঙ্গীত হিসেবে গ্রহণ করলে ভারতীয় মুসলমানরা তাদের ভবিষ্যৎ ভাগ্য নিয়ে হতাশ হয়ে পড়ে। চলমান ঘটনাবলীর প্রেক্ষিতে মোহাম্মদ আলী জিন্নাহ উপলব্ধি করেন অখণ্ড ভারতে মুসলমানদের ভাগ্য নিরাপদ হতে পারে না। ভারতের মুসলমান জাতির ভবিষ্যৎ নিরাপত্তার জন্য মোহাম্মদ আলী জিন্নাহ 1939 সালে দ্বিজাতি তত্ত্ব ঘোষণা করেন। দ্বিজাতি তত্ত্বের মূল বক্তব্য: 1. হিন্দু মুসলমান জনগণ পৃথক দুটি ধর্মীয় দর্শন, সামাজিক আচরণ এবং সাহিত্যের অধিকারী। 2. আলাদা ও পরস্পর বিরোধী ধ্যান ধারণা ও চিন্তা চেতনা থেকে তাদের সভ্যতা ও সংস্কৃতি আলাদাভাবে গড়ে উঠেছে। 3. ভারতের হিন্দু ও মুসলমানদের মহাকাব্য ও পূজনীয় বীরও আলাদা। এক পক্ষের কাছে যে পূজনীয়, অন্য পক্ষের কাছে প্রতিপক্ষ বা শত্রু বলে বিবেচিত। 4. একটি সংখ্যালঘু, অপরটি সংখ্যাগরিষ্ঠ। যে কোনো আন্তর্জাতিক মানদণ্ডের নিরিখে ভারতের হিন্দুদের মতো মুসলমানেরাও একটা পৃথক জাতি। সার কথা: উপর্যুক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায় যে মোহাম্মদ আলী জিন্নাহ তার দ্বিজাতি তত্ত্বে বলেন, ভারত একটি দেশ নয়, ভারত একটি উপমহাদেশ। যে ভিত্তিতে উপমহাদেশে হিন্দুরা একটি জাতি, সেই ভিত্তিতে মুসলমানরাও একটি জাতি। সুতরাং তাদের জন্য আলাদা একটি আবাসভূমি থাকতে হবে। পরবর্তীতে 1940 সালে লাহোরে মুসলিম লীগ অধিবেশনে দ্বিজাতি তত্ত্বের উপর ভিত্তি করে পৃথক রাষ্ট্র প্রতিষ্ঠার প্রস্তাব পেশ করা হয়, যার ভিত্তিতে পরবর্তীতে 1947 সালের 14 আগস্ট পাকিস্তান রাষ্ট্র সৃষ্টি হয়। 4 নম্বর প্রশ্ন, হোসেন শহীদ সোহরাওয়ার্দীর পরিচয় দাও। ভূমিকা: হোসেন শহীদ সোহরাওয়ার্দী ছিলেন একজন পূর্ব পাকিস্তানি বাঙালি রাজনীতিবিদ ও আইনজীবী। যুক্ত ফ্রন্ট গঠনের মূল নেতাদের মধ্যে অন্যতম। গণতান্ত্রিক রীতি ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল ছিলেন, তাই সুধী সমাজ কর্তৃক গণতন্ত্রের মানসপুত্র বলে আখ্যায়িত হন। 1 নম্বর পয়েন্ট, হোসেন শহীদ সোহরাওয়ার্দীর জন্ম ও বংশ পরিচয়। হোসেন শহীদ সোহরাওয়ার্দী 8 সেপ্টেম্বর 1892 খ্রিস্টাব্দে বর্তমান পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলায় এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন বিচারপতি স্যার জাহিদ সোহরাওয়ার্দীর কনিষ্ঠ সন্তান। জাহিদ সোহরাওয়ার্দী কলকাতা হাইকোর্টের একজন খ্যাতনামা বিচারক ছিলেন। মা ছিলেন নামকরা উর্দু সাহিত্যিক খুজাস্তা আখতার বানু। স্যার হাসান সোহরাওয়ার্দী ছিলেন তার মাতুল। তার পরিবারের সদস্যবর্গ তৎকালীন ভারতবর্ষের সম্ভ্রান্ত মুসলিম পরিবারের প্রথা অনুসারে উর্দু ভাষা ব্যবহার করতেন, কিন্তু সোহরাওয়ার্দী নিজ উদ্যোগে বাংলা শিখেন এবং বাংলার চর্চা করেন। 2 নম্বর, হোসেন শহীদ সোহরাওয়ার্দীর শিক্ষাজীবন। হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলকাতা আলিয়া মাদ্রাসায় শিক্ষাজীবন শুরু করার পর যোগ দেন সেন্ট জেভিয়ার্স কলেজে। সেখান থেকে বিজ্ঞান বিষয়ে তিনি স্নাতক ডিগ্রি লাভ করেন। এরপর তিনি তার মায়ের অনুরোধে কলকাতা বিশ্ববিদ্যালয় হতে আরবি ভাষা এবং সাহিত্যে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। 1913 সালে যুক্তরাজ্যে পাড়ি জমান। যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে তিনি বিজ্ঞান বিষয়ে সম্মানসহ স্নাতক অর্জন করেন। এছাড়া এখানে তিনি আইন বিষয়েও পড়াশোনা করেন এবং ব্যাচেলর অফ সিভিল ল BCL ডিগ্রি অর্জন করেন। 1918 সালে প্রেস ইন হতে বার এট ল ডিগ্রি অর্জন করেন। এরপর 1921 সালে কলকাতায় ফিরে এসে আইন পেশায় নিয়োজিত হন। 3 নম্বর, বৈবাহিক অবস্থা। 1920 সালে হোসেন শহীদ সোহরাওয়ার্দী বেগম নেয়াজ ফাতেমাকে বিয়ে করেন। বেগম নেয়াজ ফাতেমা ছিলেন তৎকালীন ব্রিটিশ ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী স্যার আব্দুর রহিমের কন্যা। 1922 সালে তিনি মারা যান। তার 2 বছর পরেই মারা যান। তার দ্বিতীয় স্ত্রী ছিলেন পোলিশ বংশোদ্ভূত রাশিয়ান অভিনেত্রী বীরা সোহরাওয়ার্দী।
4 নম্বর রাজনৈতিক জীবন। প্রথমে হোসেন শহীদ সোহরাওয়ার্দী যোগ দেন চিত্তরঞ্জন দাসের স্বরাজ পার্টিতে। এটি তখন মূলত ভারতীয় জাতীয় কংগ্রেস দলের অভ্যন্তরে একটি গ্রুপ ছিল। 1923 এর বেঙ্গল প্যাক্ট স্বাক্ষরে তার যথেষ্ট ভূমিকা ছিল। 1924 সালে তিনি কলকাতা পৌরসভার ডেপুটি মেয়র নির্বাচিত হন। 1928 সালে সর্বভারতীয় খিলাফত সম্মেলন ও সর্বভারতীয় মুসলিম সম্মেলন অনুষ্ঠানে অগ্রণী ভূমিকা পালন করেন। মুসলমানদের মধ্যে তার ব্যাপক রাজনৈতিক প্রভাব থাকলেও 1936 সাল পর্যন্ত মুসলিম লীগের সাথে তিনি জড়িত হননি। 1936 সালের শুরুর দিকে তিনি ইন্ডিপেন্ডেন্ট মুসলিম পার্টি নামক দল গঠন করেন। 1936 সালের শেষের দিকে এই দলটি বাংলা প্রাদেশিক মুসলিম লীগের সাথে একীভূত হয়। খাজা নাজিম উদ্দিন পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী হবার পর বেশ কয়েকবার সোহরাওয়ার্দীকে ভারতীয় এজেন্ট এবং পাকিস্তানের শুরু হিসেবে অভিহিত করেন। এখানে পাকিস্তানের শত্রু হবে, এখানে প্রিন্টে মিস্টেক আসছে। তো খাজা নাজিম উদ্দিন পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী হবার পর বেশ কয়েকবার সোহরাওয়ার্দীকে ভারতীয় এজেন্ট এবং পাকিস্তানের শত্রু হিসেবে অভিহিত করেন। সোহরাওয়ার্দীকে পাকিস্তানের আইনসভার সদস্যপদ থেকে অপসারিত করা হয়। তার অনুসারীরা অনেকে 1948-এর শুরুর দিকে পূর্ব পাকিস্তান ছাত্রলীগ এবং 1949-এর জুনে পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ গঠনের সাথে জড়িত ছিলেন। হোসেন শহীদ সোহরাওয়ার্দী ও আবুল হাশেমের নেতৃত্বাধীন তৎকালীন বঙ্গীয় প্রাদেশিক মুসলিম লীগের একাংশের সম্মেলনের মধ্য দিয়ে 1949 সালের 23 জুন ঢাকার টিকাটুলির KM দাস লেনের রোজ গার্ডেনে পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়। তবে ধর্মনিরপেক্ষতার চর্চা ও অসাম্প্রদায়িক চেতনা প্রতিষ্ঠার লক্ষ্যে সংগঠনটির নাম থেকে পরে মুসলিম শব্দটি বাদ দেওয়া হয়। 1954 সালের নির্বাচনে মৌলানা ভাসানী, আবুল কাশেম ফজলুল হক ও হোসেন শহীদ সোহরাওয়ার্দী কর্তৃক গঠিত যুক্ত ফ্রন্ট অভূতপূর্ব জয়লাভ করে ক্ষমতাসীন মুসলিম লীগ সম্পূর্ণরূপে পরাভূত হয়। তারা শুধু 9টি আসন লাভ করে। এরপর মোহাম্মদ আলী বগুড়ার মন্ত্রিসভায় সোহরাওয়ার্দী আইনমন্ত্রী নিযুক্ত হন। পরবর্তীতে পাকিস্তান নিরাপত্তা আইনে রাষ্ট্রবিরোধী কাজের অপরাধ দেখিয়ে তাকে 30 জানুয়ারি 1952 সালে গ্রেফতার করা হয় এবং করাচি সেন্ট্রাল জেলে অন্তরীণ করা হয়। 19 আগস্ট 1952 সালে তিনি মুক্তি পান। অক্টোবর 1962-তে তিনি আইয়ুব বিরোধী আন্দোলনের উদ্দেশ্যে ন্যাশনাল ডেমোক্রেটিক ফ্রন্ট NDF গঠন করেন। 5 নম্বর মৃত্যু। হোসেন শহীদ সোহরাওয়ার্দী স্বাস্থ্যগত কারণে 1963 সালের দেশের বাইরে যান এবং লেবাননের রাজধানী বৈরুতে অবস্থানকালে ডিসেম্বর 1963-তে তিনি মারা যান। উপসংহার পরিশেষে বলা যায়, হোসেন শহীদ সোহরাওয়ার্দী একজন বাস্তববাদী রাজনৈতিক হিসেবে সুপরিচিত ছিলেন। বিভাগ পূর্বকালে বাংলার মুসলমানদের পশ্চাৎপদতার কারণে তিনি তাদের জন্য পৃথক নির্বাচনের একজন গোড়া সমর্থক ছিলেন। কিন্তু পাকিস্তান সৃষ্টির পর তিনি জাতি ধর্মবর্ণ নির্বিশেষে একটি সাধারণ জাতীয়তা গড়ে তোলার জন্য যৌথ নির্বাচনের পক্ষে মত দেন। তিনি প্রধানমন্ত্রী থাকাকালে পাকিস্তানের জাতীয় পরিষদে এ সংক্রান্ত একটি বিল পাশ হয়। এরপর 5 নম্বর প্রশ্ন, মৌলিক গণতন্ত্র বলতে কী বুঝো? মৌলিক গণতন্ত্র কি? মৌলিক গণতন্ত্র বলতে কী বুঝো? প্রাক-কথন। মৌলিক গণতন্ত্র এক ধরনের পরোক্ষ ও সীমিত গণতান্ত্রিক ব্যবস্থা। এই ব্যবস্থার অধীনে জাতীয় নেতৃত্ব নির্বাচনে সার্বজনীন ভোটাধিকারকে অগ্রাহ্য করা হয়। এই ব্যবস্থার অধীনে জাতীয় নেতৃত্ব অর্থাৎ নির্বাচনের সার্বজনীন ভোটাধিকারকে অগ্রাহ্য করা হয়। জনগণ সরাসরি প্রেসিডেন্ট কিংবা আইন পরিষদের সদস্যদের নির্বাচন করতে পারে না। আইয়ুব খান প্রবর্তিত ব্যবস্থায় জনগণ স্থানীয় প্রতিনিধিদের নির্বাচন করত। পরবর্তীতে স্থানীয় প্রতিনিধিরা প্রেসিডেন্ট ও আইন পরিষদের সদস্যদের নির্বাচন করতেন। মৌলিক গণতন্ত্র। সত্যিকার অর্থে মৌলিক গণতন্ত্র হচ্ছে এমন এক সীমিত গণতান্ত্রিক ব্যবস্থা যাতে কেবলমাত্র কিছু লোকের অধিকারে সরকার নির্বাচনের অধিকার ছিল। আইয়ুব খানের ক্ষমতা গ্রহণের 1 বছর পূর্তির দিন 1959 সালের 27 অক্টোবর তিনি মৌলিক গণতন্ত্র অধ্যাদেশ জারি করেন। এই অধ্যাদেশ বলে তিনি যে স্থানীয় সরকারের পরিকল্পনা করেন তার নামকরণ করা হয় মৌলিক গণতন্ত্র। মৌলিক গণতন্ত্র অধ্যাদেশে 4 স্তর বিশিষ্ট স্থানীয় স্বায়ত্তশাসন গড়ে তোলার কথা বলা হয়। তবে প্রথম স্তরে ছিল গ্রামের ইউনিয়ন কাউন্সিল, পৌর এলাকায় ইউনিয়ন কমিটি, ছোট শহরে টাউন কমিটি এবং দ্বিতীয় স্তরে ছিল থানা কাউন্সিল,
পৌর এলাকায় মিউনিসিপ্যাল কমিটি, সামরিক এলাকায় ক্যান্টনমেন্ট বোর্ড, তৃতীয় স্তরে ছিল জেলা কাউন্সিল এবং চতুর্থ স্তরে ছিল বিভাগীয় কাউন্সিল। পূর্ব পাকিস্তানের 40,000 এবং পশ্চিম পাকিস্তানের 40,000, সর্বমোট 80,000 মৌলিক গণতন্ত্রী অর্থাৎ বেসিক ডেমোক্র্যাটস সদস্য জনগণের ভোটে নির্বাচিত হবেন বলে বিধান করা হয়। এই মৌলিক গণতন্ত্রীদের ভোটেই ইউনিয়ন কাউন্সিলের চেয়ারম্যান, আইনসভার সদস্য ও রাষ্ট্রপতি নির্বাচিত হতেন। মৌলিক গণতন্ত্রে প্রবর্তিত 80,000 মৌলিক গণতন্ত্রী বা বিডি বেসিক ডেমোক্র্যাট ছিলেন দেশের মূল নির্বাচক মণ্ডলী। জনগণকে এ ব্যবস্থার মূল নির্বাচক মণ্ডলী বলা যায় না, কেননা জনগণ রাষ্ট্রপতি বা জাতীয় ও প্রাদেশিক পরিষদের সদস্যদের নির্বাচন করতে পারতেন না। জনগণ কেবল মৌলিক গণতন্ত্রীদের নির্বাচন করত। মৌলিক গণতন্ত্রের অধীনে গঠিত ইউনিয়ন কাউন্সিলের সদস্যগণ জাতীয় ও প্রাদেশিক রাজনীতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন। ইউনিয়ন কাউন্সিলের সদস্য হিসেবে মৌলিক গণতন্ত্রীরা নির্বাচিত হতেন না। তারা প্রথমত নির্বাচক মণ্ডলীর সদস্য হিসেবে নির্বাচিত হতেন। তাদের দায়িত্ব ছিল দেশের প্রেসিডেন্ট, জাতীয় ও প্রাদেশিক আইনসভার সদস্যদের নির্বাচন করা। এ দায়িত্ব পালন করার পর তারা কাউন্সিলের সদস্যে পরিণত হতেন। সার কথা, উপযুক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায় যে আইয়ুব খান কর্তৃক প্রবর্তিত মৌলিক গণতন্ত্র হচ্ছে এক ধরনের সীমিত গণতন্ত্র, যাতে কেবলমাত্র কিছু নির্দিষ্ট লোকের অধিকারে জাতীয় নেতৃত্ব নির্বাচনের অধিকার ছিল। মৌলিক গণতন্ত্র প্রবর্তনের মূল উদ্দেশ্য ছিল তার ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করা। এই গণতন্ত্রের বাস্তবের কোনো ভিত্তি ছিল না। সামরিক শাসনের বৈশিষ্ট্য। প্রশ্নটা এভাবে থাকতে পারে যে সামরিক শাসনের সংজ্ঞা দাও এবং সামরিক শাসনের বৈশিষ্ট্যগুলো আলোচনা করো, অথবা সামরিক শাসন কী, সামরিক শাসনের বৈশিষ্ট্যগুলো বর্ণনা করো। প্রাক-কথন। সামরিক শাসন হলো সামরিক বাহিনীর ক্ষমতার উচ্চাভিলাষের ফলবিশেষ। যখন কোনো সামরিক জান্তা বেসামরিক সরকারকে ক্ষমতাচ্যুত করে শাসনভার গ্রহণ করে এবং বিভিন্ন সামরিক আইন জারির মাধ্যমে শাসন কার্য পরিচালনা করে, তখন তাকে সামরিক শাসন বলে। সামরিক শাসনের সংজ্ঞা: সাধারণ অর্থে দেশের সশস্ত্র বাহিনীর কর্তৃক বেসামরিক প্রশাসন পরিচালনা করাকেই বলা হয়ে থাকে সামরিক শাসন। অন্যভাবে বলা যায়, দেশের স্বতন্ত্র সামরিক বাহিনী বেসামরিক প্রশাসনকে বিতাড়িত করে নিজেরাই যখন রাষ্ট্রের সর্বময় কর্তৃত্ব দখল করে, তখন তাকে সামরিক শাসন বলে। সামরিক শাসনামলে রাষ্ট্র সামরিক আইন দ্বারা পরিচালিত হয়। বন্দুকের নলই তখন তাদের ক্ষমতার উৎস হয়ে দাঁড়ায়। 1 নম্বর, জে.সি. জোহরি এর মতে, যখন বেসামরিক পরিবেশ থাকে না এবং সামরিক নেতাগণই চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের অধিকার ভোগ করে, তখন তাকে সামরিক শাসন বলে। 2 নম্বর, জে.আই. জনসন এর মতে, সংসদীয় গণতান্ত্রিক শাসন ব্যবস্থার ব্যর্থতার পর আপাতদৃষ্টিতে অনুশীলনযোগ্য বিকল্প ব্যবস্থা হলো সামরিক শাসন। লুসিয়ান পে এর মতে, কোনো শাসন ব্যবস্থাকে সামরিক শাসন হতে হলে সরকারকে অবশ্যই সেনাবাহিনীর নিয়ন্ত্রণে থাকতে হবে। সরকার সম্পূর্ণভাবে বা বহুলাংশে সেনাবাহিনীর নির্দেশ পালন করবে। নর্ডিঙ্গার তার সোল্ডার্স ইন পলিটিক্স নামক গ্রন্থে বলেন, সামরিক হস্তক্ষেপ হলো এমন একটি অবস্থা যেখানে সামরিক অফিসাররা তাদের প্রভূত ক্ষমতা প্রয়োগ করে বা কর্তৃত্ব করে। 5 নম্বর, এস.ই. ফাইনার বলেন, যে শাসন ব্যবস্থায় অসামরিক কর্তৃপক্ষের জায়গা সামরিক কর্তৃপক্ষ কর্তৃক নীতি গ্রহণ ও বাস্তবায়ন এবং এরই মাধ্যমে বেসামরিক কর্তৃপক্ষের অবসান ঘটিয়ে সামরিক কর্তৃত্বের শাসন কায়েম হয়, তাকে সামরিক শাসন বলে। সামরিক শাসনের বৈশিষ্ট্যসমূহ। এখন আমাদের মেইন টপিকটা আসলো। সামরিক শাসনের বৈশিষ্ট্যগুলো নিম্ন আলোচনা করা হলো। 1 নম্বর, সংবিধান স্থগিত করা। সামরিক শাসনামলে সংবিধান স্থগিত বা বাতিল ঘোষণা করে জনগণের মৌলিক অধিকার স্থগিত করা হয়। সামরিক সরকারের আদেশ, নির্দেশ, অধ্যাদেশ, ঘোষণা জবরদস্তিমূলকভাবে রাবার স্ট্যাম্পমূলক পার্লামেন্টে বৈধ করে সংবিধানে যুক্ত করা হয়। রাজনৈতিক স্থিতিশীলতা আনয়ন। একটি রাষ্ট্রের সামরিক বাহিনী নিজেকে জাতির জিম্মাদার মনে করে। এজন্য যখন একটি দেশে রাজনৈতিক অস্থিতিশীলতা বিরাজ করে এবং জাতির নাগরিক অধিকার খর্ব হয়, তখন সামরিক বাহিনীর হস্তক্ষেপ করে। তখন সামরিক বাহিনী তাদের হস্তক্ষেপের মাধ্যমে রাজনৈতিক স্থিতিশীলতা আনয়ন করে।
3 নম্বর, প্রচার মাধ্যম নিয়ন্ত্রণ। সামরিক বাহিনী ক্ষমতায় এসে সকল প্রচার মাধ্যম নিয়ন্ত্রণ বন্ধ করে দেয়, কেননা তারা মনে করে প্রচার মাধ্যম চালু থাকলে জনগণ তাদের গোপন বিষয়াবলী সম্পর্কে অবগত হবে এবং তাদের ক্ষমতা খর্ব হবে। 4 নম্বর, সামরিক আমলাদের সুযোগ সুবিধা বৃদ্ধি। সামরিক বাহিনী ক্ষমতায় এলে সামরিক বাহিনী থেকে বড় বড় প্রতিষ্ঠানে নিয়োগ দেওয়া হয় এবং ক্ষমতায় টিকিয়ে রাখার জন্য তাদের প্রচুর সুযোগ সুবিধা দেওয়া হয়। এ সময় নিজেদের সুবিধার জন্য সামরিক ব্যয় বৃদ্ধি করে থাকে তারা। 5 নম্বর, রাজনৈতিক প্রতিষ্ঠান ধ্বংস। সামরিক বাহিনীর হত্যা, দমন, নিপীড়নের মাধ্যমে রাজনৈতিক প্রতিষ্ঠানের ধ্বংস চেষ্টা করে। যেমন বাংলাদেশে 1975 সাল থেকে 90 সাল পর্যন্ত এই অবস্থা বিরাজমান ছিল। একনায়কতান্ত্রিক শাসন ব্যবস্থা। আইয়ুব খান সকল ক্ষমতা এক হাতে কেন্দ্রীভূত করে, যাতে সকল রাজনৈতিক প্রতিষ্ঠানের অস্তিত্ব বিলীনের পরিস্থিতি সৃষ্টি হয়। বিকল্প ব্যবস্থা না হওয়া পর্যন্ত সেনা শাসন। জেনারেল আইয়ুব খান এক অধ্যাদেশ জারি করেন যে যতদিন পর্যন্ত কোনো সুষ্ঠু বিকল্প ব্যবস্থা প্রতিষ্ঠিত না হচ্ছে ততদিন পর্যন্ত সামরিক শাসন অব্যাহত থাকবে। এ কথার প্রেক্ষিতে আইয়ুব খান 1969 সাল পর্যন্ত ক্ষমতায় টিকে থাকেন। বিচার বিভাগের স্বাধীনতা খর্ব। সামরিক শাসনামলে একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য ছিল বিচার বিভাগের স্বাধীনতা খর্ব করা। আইয়ুব খান 1962 সালের সংবিধান অনুযায়ী বিচার বিভাগের স্বাধীনতা খর্ব করেন। কোনো আইন বা বিধানকে অসাংবিধানিক ঘোষণার ক্ষমতা বিচার বিভাগের ছিল না। 9, জাতীয় পার্লামেন্টের বিলুপ্তি। সামরিক শাসনামলের অন্যতম বৈশিষ্ট্য ছিল জাতীয় পার্লামেন্ট বিলুপ্ত ঘোষণা করা। তাই তো 1956 সালে গণপরিষদের সংবিধান প্রণয়ন ও যুক্তফ্রন্ট নির্বাচনের মাধ্যমে যে পার্লামেন্ট গঠিত হয়েছিল, আইয়ুব খান তা বিলুপ্ত ঘোষণা করেন। রাজনৈতিক দল বিলুপ্তকরণ। সামরিক শাসনের অন্যতম বৈশিষ্ট্য হলো এই শাসন ব্যবস্থায় কোনো রাজনৈতিক দলের অস্তিত্ব থাকে না। তাই তো জেনারেল আইয়ুব খান 1958 সালে ক্ষমতা দখলের পর সকল প্রকার রাজনৈতিক দলের বিলুপ্তি ঘোষণা করেন। শেষ কথা, উপযুক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায় যে রাজনৈতিক ও অর্থনৈতিক কারণে সমাজ ও রাষ্ট্রে যখন অস্থিরতা বিরাজ করে, ঠিক তখনই বিবাদমান অস্থিরতা নিরসনের অজুহাতে সামরিক বাহিনী শাসন ক্ষমতায় অধিষ্ঠিত হয়। তবে রাজনৈতিক অঙ্গনেও সামরিক বাহিনীর হস্তক্ষেপের ইতিহাস সুপ্রাচীন। স্নায়ুযুদ্ধকালীন এশিয়া, আফ্রিকা ও ল্যাটিন আমেরিকা সহ বিভিন্ন দেশে এর ব্যাপকতা দৃশ্যমান। এরপরে 7 নম্বর প্রশ্ন ছিল, 6 দফাকে কেন বাঙালির ম্যাগনা কার্টা বলা হয়, বা 6 দফাকে বাঙালির মুক্তির সনদ বলা হয় কেন? ম্যাগনা কার্টা বা মুক্তির সনদ দুটো সমার্থক শব্দ। প্রাককথন। ইংল্যান্ডের ইতিহাসে ম্যাগনা কার্টা যেমন গুরুত্বপূর্ণ, তেমনি বাঙালির স্বাধীনতা ইতিহাসে 6 দফা গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। যেমনি ম্যাগনা কার্টাকে ব্রিটিশ শাসনতন্ত্রের বাইবেল বলা হয়, তেমনি 6 দফাকে বাঙালি জাতির মুক্তির সনদ তথা ম্যাগনা কার্টা হিসেবে অভিহিত করা হয়। 6 দফাকে বাঙালি জাতির মুক্তির সনদ বা ম্যাগনা কার্টা বলার কারণ। নিম্নে 6 দফাকে বাঙালির মুক্তির সনদ বা ম্যাগনা কার্টা বলার কারণ ব্যাখ্যা করা হলো। বঙ্গবন্ধুর 6 দফা কর্মসূচি ছিল বাঙালি জাতির মুক্তির সনদ। পাকিস্তান রাষ্ট্রে বাঙালিরা কখনো সমান নাগরিক অধিকার ভোগ করতে পারেনি। শুরু থেকেই পূর্ব বাংলার উপর পশ্চিম অংশের এক ধরনের ঔপনিবেশিক শাসন শোষণ কায়েম হয়। ওই রাষ্ট্রে বাঙালি সমস্যার প্রকৃতি ছিল জাতিসত্তাগত। এটি যথার্থভাবে চিহ্নিত করেই বঙ্গবন্ধু তার ঐতিহাসিক 6 দফা কর্মসূচি ঘোষণা করেন, যা দ্রুত বাঙালিদের মধ্যে জাতীয় মুক্তির নবচেতনা জাগিয়ে তোলে। 1966 সালে লাহোরের বিরোধী দলগুলোর এক সম্মেলনে শেখ মুজিবুর রহমান বাঙালি জাতির মুক্তির সনদ খ্যাত 6 দফা কর্মসূচি পেশ করেন। সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষেত্রে পাকিস্তানি শাসক গোষ্ঠীর বৈষম্যমূলক আচরণ দূর করার লক্ষ্যে এ 6 দফা দাবি পেশ করা হয়। ভাষা আন্দোলনের ভিত্তিতে যে বাঙালি জাতীয়তাবাদের বিকাশ ঘটে তা আরও সুদৃঢ় হয় 6 দফার ভিত্তিতে। এরই ভিত্তিতে শুরু হয় অধিকার আদায়ের সংগ্রাম, যা স্বাধীনতা আন্দোলনে অনুপ্রেরণা জুগিয়েছে। তাই 6 দফাকে বাঙালি জাতির মুক্তির সনদ বা ম্যাগনা কার্টা বলা হয়। সার কথা, উপর্যুক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায় যে 6 দফাকে কেন্দ্র করে পূর্ব পাকিস্তানে যে গণ আন্দোলন গড়ে ওঠে 1969 সালে, তা ব্যাপক গণ অভ্যুত্থানের রূপ লাভ করে। এই গণ অভ্যুত্থান 1971 সালে সশস্ত্র স্বাধীনতা আন্দোলন
এ পরিণত হয় এবং শেষ পর্যন্ত 9 মাস যুদ্ধের পর বাংলাদেশ স্বাধীনতা লাভ করে। তাই একে বলা হয় বাঙালি জাতির ম্যাগনা কার্টা। বাঙালি জাতির ম্যাগনা কার্টা বা মুক্তির সনদ। প্রশ্ন, 1969 সালে গণ অভ্যুত্থানের লক্ষ্য ও উদ্দেশ্য কী ছিল? প্রশ্নটা অন্যভাবে থাকতে পারে, 1969 সালের গণ অভ্যুত্থানের লক্ষ্য কী ছিল বা আলাদাভাবে উদ্দেশ্য কী ছিল? ভূমিকা, পূর্ব পাকিস্তানে যে সকল গণ আন্দোলন হয়েছে তার মধ্যে 1969 সালের গণ আন্দোলনকেই কেবল গণ অভ্যুত্থান রূপে আখ্যায়িত করা হয়েছে। এই আন্দোলন সমগ্র বাঙালি কর্তৃক পরিচালিত ও তাদের প্রত্যক্ষ অংশগ্রহণে হয়েছিল। 1969 সালে ঘটে যাওয়া ঘটনাবলী 69 এর গণ অভ্যুত্থানের পটভূমি তৈরি করেছে। এই আন্দোলন বা গণ অভ্যুত্থান কতগুলো সুনির্দিষ্ট লক্ষ্য বা উদ্দেশ্য নিয়ে গড়ে উঠেছিল, যা স্বাধীনতা সংগ্রামের প্রাথমিক স্তর বলা যেতে পারে। 69 এর গণ অভ্যুত্থানের লক্ষ্য ও উদ্দেশ্য। 69 এর গণ অভ্যুত্থানের পেছনে রয়েছে 1965 সালের পাক ভারত যুদ্ধে পূর্ব পাকিস্তানের নিরাপত্তার প্রশ্ন। এর সাথে যুক্ত হয়েছে ঐতিহাসিক 6 দফা আন্দোলন 1966, আগরতলা মামলা 1968, 1969 সালে ছাত্রদের 11 দফা দাবি প্রভৃতি। ন্যায়সঙ্গত দাবি, ন্যায্য অধিকার যখন উপেক্ষিত হয় তখন জনমনে তৈরি হয় ক্ষোভ, তৈরি হয় বঞ্চনা থেকে সৃষ্ট সচেতনতা, সোচ্চার হয় প্রতিবাদী কণ্ঠ, জেগে ওঠে জনগণ। 1969 এর গণ অভ্যুত্থান তারই উজ্জ্বল দৃষ্টান্ত। এর মাধ্যমে আইয়ুব খানের ষড়যন্ত্র ধূলিসাৎ হয়। তৎকালীন পূর্ব পাকিস্তানে এই আন্দোলন বা অভ্যুত্থানের নিম্নোক্ত লক্ষ্য বা উদ্দেশ্য কাজ করেছে। 1 নম্বর, গণতন্ত্রের আদর্শকে বাস্তবায়ন করা। 2, প্রাদেশিক স্বায়ত্তশাসন অর্জন করা। 3, সকল প্রকার বৈষম্যের অবসান ঘটানো। 4, গণবিরোধী অশুভ শক্তির মূল উৎপাটন করা। 5, সামরিক কর্তৃত্বে সমতা আনয়ন। 6, আর্থসামাজিক উন্নয়নের সমতা রক্ষা। 7, প্রাদেশিক নিরাপত্তা নিশ্চিত করা। 8, অর্থনৈতিক কল্যাণের দায়িত্ব কেন্দ্রের সাথে ভাগাভাগি করে নেয়া। 9, সাংস্কৃতিক মূল্যবোধ ও সংস্কৃতি সংরক্ষণ। 10, প্রকৃত যুক্তরাষ্ট্রীয় সরকার গঠন করা। 11, শিল্প ও আর্থিক প্রতিষ্ঠান জাতীয়করণ। 12, ষড়যন্ত্রের পথ পরিহার ও আটকদের মুক্তি প্রভৃতি। 69 গণ অভ্যুত্থানের কাছে আইয়ুব মোনায়েম চক্রের সকল ষড়যন্ত্র বাতাসে মিলিয়ে গেল। পাকিস্তান সরকার সাধারণ নির্বাচনের কথা চিন্তা করতে লাগলো। মন্ত্রিপরিষদ গঠন, সংবিধান রচনা ও সংশোধন, প্রধানমন্ত্রী শাসিত সরকার ব্যবস্থা প্রবর্তন, যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা প্রবর্তন, পূর্ব পাকিস্তানের দাবি দাওয়া মেনে নেওয়া প্রভৃতি উদ্যোগ গ্রহণ করা হলো। এভাবে বিদায় হয় আইয়ুবের শাসনকাল। উপসংহার, পরিশেষে বলা যায় যে 69 গণ অভ্যুত্থানের মাধ্যমে পূর্ব পাকিস্তানের বিরুদ্ধে শোষণ মুক্তির আকাঙ্ক্ষা, সংস্কৃতি রক্ষার প্রচেষ্টা অর্থাৎ এই স্বাধীনতা অর্জনের বীজ মন্ত্র আন্দোলন থেকেই পরবর্তীতে মানুষ স্বাধীনতা সংগ্রামে আমরা উদ্বুদ্ধ হয়েছি মুক্তিযুদ্ধে। পূর্ব পাকিস্তান স্বাধীনতা লাভ করে হয়েছে স্বাধীন বাংলাদেশ। 9 নম্বর প্রশ্ন, বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন সম্পর্কে টিকা লেখো বা বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন সম্পর্কে আলোচনা করো অথবা যা জানো লেখো। প্রাকথন, 1971 সালের 16 ডিসেম্বর বাংলাদেশ স্বাধীনতা লাভ করে। 1972 সালের 8 জানুয়ারি শেখ মুজিবুর রহমান পাকিস্তানের কারাগার থেকে মুক্তি পেয়ে প্রথমে লন্ডনে যান, তারপর দিল্লি হয়ে 10 জানুয়ারি ঢাকা ফেরেন। বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন, 1971 সালের 26শে মার্চ প্রথম প্রহরে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং সর্বস্তরের জনগণকে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানান। স্বাধীনতা ঘোষণার পর পাকিস্তানের সামরিক শাসক জেনারেল ইয়াহিয়া খানের নির্দেশে তাকে গ্রেফতার করে তদানীন্তন পশ্চিম পাকিস্তানের কারাগারে নিয়ে আটক রাখা হয়। 1971 সালের 16 ডিসেম্বর পাকিস্তানি সৈন্যদের বিরুদ্ধে 9 মাস যুদ্ধের পর চূড়ান্ত বিজয় অর্জিত হলেও 10 জানুয়ারি বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাবর্তনের মধ্য দিয়ে বিজয়ের পূর্ণ স্বাদ গ্রহণ করেন। জাতির জনক পাকিস্তান থেকে ধারা পান 1972 সালের 9 জানুয়ারি ভোর রাতে, ইংরেজি হিসেবে 8 জানুয়ারি। এদিন বঙ্গবন্ধু ও ডক্টর কামাল হোসেনকে পাকিস্তানের বিশেষ বিমানে লন্ডনের উদ্দেশ্যে তুলে দেওয়া হয়। সকাল 6:30টায় তারা পৌঁছান লন্ডনের হিথরো বিমানবন্দরে। পরের দিন 9 জানুয়ারি দেশের পথে যাত্রা করেন। তিনি প্রথমে ভারতের দিল্লিতে যান এবং ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সঙ্গে সাক্ষাতের পর 9 জানুয়ারি
বাংলাদেশে ফিরে আসেন বিজয়ে উল্লাসিত লাখ লাখ মানুষ ঢাকা বিমানবন্দর থেকে রেসকোর্স ময়দান পর্যন্ত তাকে স্বতঃস্ফূর্ত সংবর্ধনা জানান। বিকেল ৫টায় রেসকোর্স ময়দানে প্রায় ৫ লক্ষ লোকের উপস্থিতিতে তিনি ভাষণ দেন। সশ্রদ্ধ চিত্তে তিনি সবার ত্যাগের কথা স্মরণ করেন, সবাইকে দেশ গড়ার কাজে উদ্বুদ্ধ করেন। সার কথা, উপর্যুক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায় যে বাঙালি যখন স্বাধীনতার জন্য যুদ্ধ করছে, বঙ্গবন্ধু তখন পাকিস্তানের কারাগারে প্রহসনের বিচারে ফাঁসির আসামি হিসেবে মৃত্যুর প্রহর গুনছিলেন। বাঙালিদের চূড়ান্ত বিজয় অর্জিত হওয়ার পর বিশ্ব নেতারা বঙ্গবন্ধুর মুক্তির দাবিতে সোচ্চার হয়ে ওঠেন। পরাজিত পাকিস্তানি শাসক গোষ্ঠী আন্তর্জাতিক চাপ পেয়ে শেষ পর্যন্ত বঙ্গবন্ধুকে মুক্তি দিতে বাধ্য হয়। মুক্তি পেয়ে বঙ্গবন্ধু ১৯৭১ সালের ১০ জানুয়ারি স্বদেশ প্রত্যাবর্তন করেন। যে কোনো ৫টি প্রশ্নের উত্তর দিতে হবে গ বিভাগ থেকে। প্রতিটি প্রশ্নের জন্য ১০ নম্বর বরাদ্দ থাকবে, ৫টার জন্য টোটাল ৫০ নম্বর। প্রথম প্রশ্ন অর্থাৎ ১০ নম্বর প্রশ্ন, সেটা হলো বাংলাদেশের অধিবাসীদের আর্থসামাজিক জীবনধারায় ভূপ্রকৃতির প্রভাব আলোচনা করো। গ বিভাগ, যে কোনো ৫টি প্রশ্নের উত্তর দিতে হবে, প্রতিটি প্রশ্নের জন্য ১০ নম্বর এবং টোটাল ৫০ নম্বর। তো প্রথম প্রশ্ন, ১০ নম্বর প্রশ্ন, বাংলাদেশের অধিবাসীদের আর্থসামাজিক জীবনধারায় ভূপ্রকৃতির প্রভাব আলোচনা করো। তো প্রশ্নটা এইভাবে থাকতে পারে যে মানুষের জীবনধারায় বাংলাদেশের ভূপ্রকৃতির প্রভাব বর্ণনা করো, অথবা বাংলাদেশের জনগোষ্ঠীর উপর ভৌগোলিক প্রভাব ব্যাখ্যা করো, অথবা বাংলাদেশের সমাজ ও জনগোষ্ঠীর উপর ভূপ্রকৃতির প্রভাব আলোচনা করো। তো উত্তরটা আমরা দেখে নিই এখন। মানুষের সামগ্রিক জীবনধারা ও কর্মকাণ্ড তার দেশের ভূপ্রকৃতি ও পরিবেশ দ্বারা নিয়ন্ত্রিত হয়। বসবাসরত মানুষের জীবন প্রণালী ক্রিয়াকার্যের সাথে ভূপ্রকৃতির সম্পর্ক অবিচ্ছেদ্য ও নিবিড়। ভূপ্রকৃতির কারণেই পৃথিবীর বিভিন্ন স্থানে বিভিন্ন রকমের মানুষ ও তাদের আচার বিশ্বাস ভিন্ন প্রকৃতির হয়ে থাকে। ভূপ্রকৃতির কারণে কোথাও মানুষ বর্বর, সাহসী, কর্মঠ, আবার কোথাও অলস, অকর্মঠ। ভূপ্রকৃতির কারণে কোথাও উন্নত ও সমৃদ্ধ দেশ দেখা যায়, আবার কোথাও অনুন্নত দেশ দেখা যায়। ফলে পৃথিবীর কোনো স্থানে জীবনযাত্রা সহজ ও সাবলীল, আবার কোথাও বন্ধুর প্রকৃতির। মানুষের জীবনধারায় বাংলাদেশের ভূপ্রকৃতির প্রভাব। বাংলাদেশের পাহাড়ি অঞ্চলে প্রচুর বৃষ্টিপাত হয়, এজন্য এ সকল এলাকায় চা শিল্পের উন্নয়ন লক্ষ্য করা যায়। সমতল ভূমিতে কৃষিকার্যে ব্যাপক উন্নতি দেখা যায়। শীতকালে সমতল ভূমিতে ব্যাপক রবি শস্য হয়। পাহাড়ি অঞ্চলে প্রচুর বৃষ্টিপাত ঘটে বলে সেখানে প্রচুর বৃক্ষ জন্মে এবং বনভূমির সৃষ্টি হয়। এছাড়া বাংলাদেশের দক্ষিণে বিখ্যাত সুন্দরবন, যা লবণাক্ত পানির প্রভাবে গড়ে উঠেছে। এটি একটি বৃহৎ ম্যানগ্রোভ বন। এ বন থেকে সংগৃহীত হয় মূল্যবান কাঠ ও অন্যান্য বনজ সম্পদ। পাহাড়ি অঞ্চলে হয় চা, রাবার, আনারস ইত্যাদি। ভূপ্রকৃতির কারণে সড়ক, রেল ও জনপথ সৃষ্টি হয়, যা সার্বিক অর্থনৈতিক কর্মকাণ্ডকে প্রভাবিত করে। ভূপ্রকৃতির দ্বারা মানুষের সমগ্র জীবনধারা পরিচালিত হয়। যেমন ১ নম্বর, মানুষের জীবনধারা। মানুষের জীবনধারা ও ভূপ্রকৃতির মধ্যে রয়েছে গভীর যোগসূত্র। সামগ্রিক জীবনযাত্রার উপর ভূপ্রকৃতির প্রভাব সুস্পষ্ট। ভূপ্রকৃতির কারণে কোথাও জীবনযাত্রা কঠিন, আবার কোথাও সহজ। যেমন পার্বত্য অঞ্চলে জীবনযাত্রা কঠিন, আবার সমতলে সহজ প্রকৃতির। আবার কোথাও জীবনযাত্রা নিম্ন শ্রেণীর, আবার কোথাও উন্নত প্রকৃতির। ভূপ্রকৃতির কারণে সমতলে ঘনবসতি আর পার্বত্য অঞ্চলে বসতি কম দেখা যায়। ২ নম্বর, চারিত্রিক গঠন। ভূপ্রকৃতির দ্বারা মানুষের চরিত্র গঠিত হয়। যেমন চরিত্র গঠনে ভূপ্রকৃতি সরাসরি প্রভাব বিস্তার করে। যেমন বাংলাদেশের পাহাড়ি অঞ্চলের বাসিন্দারা কঠোর পরিশ্রমী ও কষ্ট সহিষ্ণু প্রকৃতির হয়। অন্যদিকে সমতলের লোক অলস ও আরামপ্রিয়। আবার উষ্ণ জলবায়ু হলে সে অঞ্চলের লোকের মেজাজ রুক্ষ প্রকৃতির হয়ে থাকে। ৩ নম্বর, জীবন জীবিকা নির্বাহ। ভূপ্রকৃতির কারণে জীবন জীবিকা বিপরীতমুখী হয়ে থাকে। বাংলাদেশের সমতল ও পাহাড়ি অঞ্চলের জীবিকা ভিন্ন প্রকৃতির হয়ে থাকে। সমতল ভূমি উর্বর হওয়ায় সহজে ফসল ফলে, অন্যদিকে পাহাড়ি অঞ্চলে ফসল ফলে না, তাদের কঠোর পরিশ্রম করতে হয়। ৪, ব্যবসা বাণিজ্যের উপর ভূপ্রকৃতির প্রভাব। ব্যবসা বাণিজ্যের উপর ভূপ্রকৃতির প্রভাব অত্যন্ত সুস্পষ্ট, কারণ ভূপ্রকৃতির উপর নির্ভর করে ব্যবসায় বাণিজ্যে বিশেষ করে সমতল ও পাহাড়ি অঞ্চলের মধ্যে অপেক্ষাকৃত তারতম্য লক্ষ্য করা যায়। খাদ্যাভ্যাস। ভূপ্রকৃতির কারণে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ধরনের খাদ্যাভ্যাস দেখা যায়। পাহাড়ি অঞ্চলের লোকেরা বন থেকে সংগৃহীত বিভিন্ন প্রকার খাবার খায়, অন্যদিকে সমতলের লোক উৎপাদিত কৃষি সামগ্রী খাবার হিসেবে গ্রহণ করে। ৬ নম্বর, যোগাযোগ ব্যবস্থার উপর ভূপ্রকৃতির প্রভাব। যোগাযোগ ব্যবস্থা ভূপ্রকৃতির দ্বারা নিয়ন্ত্রিত হয়। বাংলাদেশের
বাংলাদেশ যেহেতু নদীমাতৃক, তাই এখানে নিম্ন এলাকায় যোগাযোগের মাধ্যম হলো নৌকা এবং লঞ্চ এবং স্টিমার। সমতল অঞ্চলে সৃষ্টি হয়েছে কাঁচা পাকা রাস্তা, যা যোগাযোগ ব্যবস্থাকে সহজীকরণ করেছে। আবার পাহাড়ি অঞ্চল সমতল না হওয়ায় যোগাযোগ ব্যবস্থা অনুন্নত এবং কষ্টদায়ক। 7 নম্বর, কৃষি ও সংস্কৃতির প্রভাব, অর্থাৎ কৃষি ব্যবস্থা এবং সংস্কৃতির উপরে ভূপ্রকৃতির 7 নম্বর, কৃষ্টি ও সংস্কৃতির উপর ভূপ্রকৃতির প্রভাব। মানুষের সাংস্কৃতিক কর্মকাণ্ড গড়ে ওঠে ভূপ্রকৃতি দ্বারা। বাংলাদেশে সমতল ভূমির মানুষেরা সংস্কৃতির চর্চা বেশি করে থাকে। পাহাড়ি ও সমতল ভূমির লোকেদের মধ্যে ভূপ্রকৃতি বা সংস্কৃতি ও কৃষ্টি ভিন্নতর পরিলক্ষিত হয়। 8 নম্বর, শিক্ষার উপর প্রভাব। ভূপ্রকৃতি শিক্ষার উপর প্রভাব বিস্তার করে। সমতলের বাসিন্দারা বেশি করে সাহিত্য ও কলা বিজ্ঞান নিয়ে গবেষণা করতে পারে। পাহাড়ি অঞ্চলের বাসিন্দারা সাহিত্য কলা গবেষণার সব সুযোগ পায় না। এছাড়া শীতল ও নাতিশীতোষ্ণ অঞ্চলের জলবায়ু শিক্ষার প্রতিকূলে প্রভাব বিস্তার করে। 9 নম্বর, শিল্পায়ন। শিল্পায়নের উপর ভূপ্রকৃতির প্রভাব সুস্পষ্ট। সাধারণত নদীর তীরে শিল্প কারখানা গড়ে ওঠে, যেমন রাজশাহীর রেশম শিল্প, সিলেটের চা শিল্প, রাজশাহী অঞ্চলের চিনি শিল্প প্রভৃতি। 10 নম্বর, নগরায়নের প্রভাব, অর্থাৎ নগরায়নের উপর ভূপ্রকৃতির প্রভাব। নগরায়নের বিস্তার ঘটে সমুদ্র ও নদী তীরবর্তী স্থানে। বাংলাদেশের ঢাকা বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত। এছাড়া নারায়ণগঞ্জ শীতলক্ষ্যা নদীর তীরে অবস্থিত। চট্টগ্রাম নগর বঙ্গোপসাগরের তীরে অবস্থিত। ফলে নগরায়নের ভূপ্রকৃতির প্রভাব ব্যাপক ও গুরুত্বপূর্ণ। অপরাধ সৃষ্টিতে ভূপ্রকৃতির কারণে অপরাধ প্রবণতা হ্রাস বৃদ্ধি ঘটে। বাংলাদেশের পার্বত্য অঞ্চলে অপরাধ প্রবণতার হার বেশি, অন্যদিকে সমতল অঞ্চলে অপরাধ প্রবণতা কম। এছাড়া ভূপ্রকৃতির কারণে নগরে বেশি মাত্রায় অপরাধ সংঘটিত হয়। 12 নম্বর, ভাষাগত প্রভাব। ভূপ্রকৃতির কারণে ভাষাগত প্রভাব দেখা যায়। বিভিন্ন অঞ্চলে বিভিন্ন বৈচিত্র্যময় ভাষা দেখা যায়। বাংলাদেশের সমতল ভূমির ভাষা হলো বাংলা, অন্যদিকে পাহাড়ি বিভিন্ন উপজাতিদের নিজস্ব ভাষা রয়েছে। ভাষাকে কেন্দ্র করে 1952 সালে যে আন্দোলন গড়ে ওঠে তা বাংলাদেশের স্বাধীনতার মূল প্রেরণা হিসেবে কাজ করেছিল। উপসংহার, পরিশেষে বলা যায়, বাংলাদেশে ভূপ্রকৃতির প্রভাব দ্বারা এদেশের জনগণ গভীরভাবে প্রভাবিত। সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, ধর্মীয় সহ বিভিন্ন কর্মকাণ্ড ভূপ্রকৃতির উপর নির্ভরশীল। কাজেই সকলের উচিত ভূপ্রকৃতিকে নিয়ন্ত্রণ করে পরিবেশ বান্ধব জীবন ব্যবস্থা গড়ে তোলা। 11 নম্বর প্রশ্ন, আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠার পটভূমি ব্যাখ্যা করো। এই প্রশ্নটা এভাবে থাকতে পারে যে আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠার কারণসমূহ আলোচনা করো। কারণ আর পটভূমি মোটামুটি একই বিষয় বোঝায়। এবং এভাবেও থাকতে পারে যে 1949 সালে আওয়ামী লীগ প্রতিষ্ঠার বিবরণ দাও, বা আওয়ামী লীগ প্রতিষ্ঠা সম্পর্কে যা জানো লিখো। তো বিভিন্নভাবে প্রশ্ন থাকতে পারে, তবে উত্তরটা একই, সেটা হলো প্রাক্কথন। পাকিস্তান প্রতিষ্ঠার পর পূর্ব বাংলায় সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক ক্ষেত্রে চরম বিশৃঙ্খলা বিরাজ করছিল। এমন পরিস্থিতিতে জনগণের দারিদ্র্য দূরীকরণ, অর্থনৈতিক মুক্তি অর্জন এবং রাষ্ট্র পরিচালনায় জনমতের সঠিক প্রতিফলন কল্পে একটি রাজনৈতিক দলের বাস্তব ও সময়োপযোগী প্রয়োজন থেকে 1949 সালে আওয়ামী মুসলিম লীগের জন্ম। আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠার কারণ। আওয়ামী মুসলিম লীগ গঠনের উল্লেখযোগ্য কারণসমূহ বর্ণনা করা হলো। 1 নম্বর, উদারপন্থী নেতৃবৃন্দকে অবমূল্যায়ন। মুসলিম লীগের কিছু নেতার একক নেতৃত্বের চিন্তাভাবনা, সাধারণ মানুষের সাথে সদ্ভাব না থাকা এবং উদারপন্থী মুসলিম লীগ নেতৃবৃন্দ যেমন হোসেন শহীদ সোহরাওয়ার্দী, আবুল হাশিম প্রমুখকে অবমূল্যায়ন করার কারণে উদারপন্থী নেতৃবৃন্দ মিলে আওয়ামী মুসলিম লীগ গঠন করে। 2 নম্বর, চরম দলীয় কোন্দল। মুসলিম লীগ দল উপদলে বিভক্ত ছিল, কারণ এক দল রক্ষণশীল, অন্য দল উদারপন্থী। রক্ষণশীলরা উদারপন্থীদের সহ্য করতে পারত না। তাদের এমন আচরণে অতিষ্ঠ হয়ে দলের উদারপন্থী অংশ আওয়ামী মুসলিম লীগ গঠনে উদ্যোগী হন। গভর্নর জেনারেল ও প্রধানমন্ত্রীর পদ কুক্ষিগত। 1947 সালে পাকিস্তান সৃষ্টির পর নবগঠিত পাকিস্তান রাষ্ট্রের সর্বপ্রথম গভর্নর জেনারেল পদ গ্রহণ করলেন মোহাম্মদ আলী জিন্নাহ। তিনি কায়েদে আজম উপাধি ধারণ করেন। আর পাকিস্তানের প্রথম প্রধানমন্ত্রী হলেন উত্তর ভারত থেকে আগত লিয়াকত আলী খান। পূর্ব বাংলায় 56% লোক বাস করলেও এখান থেকে গভর্নর জেনারেল বা প্রধানমন্ত্রী নিয়োগ করা হয়নি। অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী হোসেন শহীদ সোহরাওয়ার্দীকে সম্পূর্ণ উপেক্ষা করা হয়। এছাড়া শের বাংলাকে ফজলুল হকের লাহোর প্রস্তাব অনুসারে পাকিস্তান সৃষ্টি হলেও তাকে অবহেলা করা হয়। পূর্ব বাংলার সমস্ত যোগ্য রাজনীতিবিদ যারা পাকিস্তানের জন্য নিজেদের জীবন উৎসর্গ করতে পর্যন্ত প্রস্তুত ছিলেন, তাদের রাষ্ট্র ক্ষমতার ধারের কাছে আসতে দেওয়া হয়নি। এ কারণে পূর্ব বাংলায় আওয়ামী মুসলিম লীগ গঠিত হয়।
রাজধানী ও অন্যান্য গুরুত্বপূর্ণ অফিস আদালত পশ্চিম পাকিস্তানে স্থাপন। 1947 সালে পাকিস্তান সৃষ্টির পর এর রাজধানী স্থাপন করা হয় করাচিতে। পাকিস্তানের মোট জনসংখ্যার 56% পূর্ব বাংলায় বাস করা সত্ত্বেও পূর্ববঙ্গে রাজধানী স্থাপন করা হয়নি। এছাড়া সকল সংস্থার কেন্দ্রীয় কার্যালয় ও সদর দপ্তর প্রতিষ্ঠা করা হয় পশ্চিম পাকিস্তানে। সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, কেন্দ্রীয় ব্যাংক এবং অন্যান্য সকল গুরুত্বপূর্ণ সংস্থার সদর দপ্তর করাচি সহ পশ্চিম পাকিস্তানের বিভিন্ন শহরে স্থাপন করা হয়, যার কারণে পূর্ব বাংলার রাজনীতিবিদরা আওয়ামী লীগ প্রতিষ্ঠা করে। অগণতান্ত্রিক কার্যক্রম। যে কোনো গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য শক্তিশালী বিরোধী দল প্রয়োজন, কিন্তু পাকিস্তান সৃষ্টির অব্যবহিত পর যেসব দল বিদ্যমান ছিল, মুসলিম লীগকে নানাভাবে ভারতের দালাল হিসেবে আখ্যায়িত করত। পার্লামেন্টে কেউ কেউ মুসলিম লীগের সমালোচনা করলে তাকে অপসারণ করা হতো। শুধু তাই নয়, 1949 সালের উপনির্বাচনে মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী নির্বাচিত হলেও তৎকালীন গভর্নর তার প্রার্থিতা অবৈধ ঘোষণা করে। ফলে এরূপ অগণতান্ত্রিক আচরণের কারণে আওয়ামী মুসলিম লীগ গঠিত হয়। তো এখানে একটা কঠিন শব্দ ছিল, সেটা হলো অব্যবহিত। সেটার অর্থ এবং উচ্চারণটা আমরা দেখি। এই শব্দের উচ্চারণটা হবে অব্যবহিত এবং এর ইংলিশটা হলো ইমিডিয়েট। এবং এর আরও কিছু সমার্থক শব্দ আছে, তার মধ্যে এখানে অ্যাপ্লাই করার মতো এটা হতে পারে অ্যাডজয়নিং বা সংলগ্ন বা সন্নিহিত, সংযুক্ত, সমসাময়িক, এরকম আর কি। 6 নম্বর, মোঘলটুলি ওয়ার্কার্স ক্যাম্প। পাকিস্তানের রাজনীতিতে মুসলিম লীগের প্রচণ্ড দাপট এবং প্রশাসনিক অবস্থা থেকে সুবিধা নেওয়ার কারণে রাজনৈতিক নেতারা দলের প্রতি তেমন নজর দিতে পারেনি। তাই দলীয় কোন্দল নানাভাবে মাথাচাড়া দিয়ে ওঠে। এসব কারণে খাজা নাজিমুদ্দিনের অনুগতদের মধ্যে স্বভাবতই দারুণ ক্ষোভের সৃষ্টি হয়। 1947 সালে একটি ক্ষুদ্র এবং বিক্ষুব্ধ অংশ ঢাকার মোঘলটুলিতে ওয়ার্কার্স ক্যাম্প নামক একটি গ্রুপ গঠন করে। এ স্থানে দলের সিনিয়র নেতাদের উপস্থিতিতে গ্রুপের নেতাকর্মীদের মধ্যে দ্বন্দ্ব সংঘাতের সৃষ্টি হয়। এমনকি দলের সভাপতি মৌলানা আকরম খাঁ সেখানে থেকেও সমস্যার সমাধান করতে পারেননি। আর তখন ক্যাম্প গ্রুপ মুসলিম লীগ সভাপতি খালিকুজ্জামান তার সিদ্ধান্তের উপর গুরুত্ব দেন, কিন্তু সেই সিদ্ধান্ত পরবর্তী সময়ে কোনো কাজে আসেনি। এভাবে বিভিন্ন দলীয় কর্মকাণ্ড ও অন্তর্কুন্দল মুসলিম লীগের সাংগঠনিক কাঠামো দুর্বল করে তোলে। তখন পূর্ব বাংলায় একটি রাজনৈতিক দলের প্রয়োজন বোধ থেকে আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠা করে। পূর্ব পাকিস্তানের প্রতি বৈষম্য। মুসলিম লীগের শীর্ষ নেতৃবৃন্দদের অধিকাংশই ছিল পশ্চিম পাকিস্তানের, ফলে তারা পূর্ব পাকিস্তানের প্রতি বৈষম্যমূলক আচরণ করত। পূর্ব বাংলার মুসলিম লীগ নেতৃবৃন্দ একটি পৃথক দল গঠনে উদ্যোগী হন। 8 নম্বর, বাংলা ভাষাকে অবজ্ঞা। উর্দুকে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা হিসেবে ঘোষণা করলে বাঙালিরা ক্ষেপে যায়। তাই তারা তাদের ন্যায্য দাবি আদায়ের জন্য একটি শক্তিশালী রাজনৈতিক দলের প্রয়োজনীয়তা অনুভব করে। তাই আওয়ামী লীগ বা আওয়ামী মুসলিম লীগ নামে একটি দল গঠনে উদ্যোগী হয়। শেষ কথা, উপযুক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায় যে 1949 সালে আওয়ামী মুসলিম লীগ পাকিস্তানে প্রথম শক্তিশালী বিরোধী দলে পরিণত হয়। পূর্ব বাংলার প্রাক্তন মুসলিম লীগ নেতা হোসেন শহীদ সোহরাওয়ার্দী, হাশিম সমর্থক নেতাকর্মী, যুব সম্প্রদায় ও ছাত্র সমাজ ব্যাপকভাবে আওয়ামী মুসলিম লীগে যোগ দেয়। ফলশ্রুতিতে এটি একটি শক্তিশালী রাজনৈতিক শক্তি হিসেবে আবির্ভূত হয়। এরপর 12 নম্বর প্রশ্ন, 1954 সালে যুক্তফ্রন্ট গঠনের পটভূমি আলোচনা করো এবং ফলাফল কি হয়েছিল। Discuss the background of formed of United Front in 1954. What were its results? যুক্তফ্রন্ট গঠনের কারণ অথবা প্রশ্নকারও থাকতে পারে। যুক্তফ্রন্ট গঠনের পটভূমি আলোচনা করো। যুক্তফ্রন্ট কেন গঠিত হয়েছিল, অর্থাৎ কারণ এবং পটভূমি একই বিষয়। তো উত্তরটা একই হবে দুই ক্ষেত্রেই। আমরা প্রাককথন দিয়ে শুরু করি। ভাষা আন্দোলনের পরবর্তী সময়ে 1954 সালে তৎকালীন পূর্ব বাংলার প্রাদেশিক পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনের মাধ্যমেই বাঙালি জাতীয়তাবাদের প্রথম বিজয় সূচিত হয়। 1954 সালের এই নির্বাচনের মাধ্যমেই পাকিস্তানের তদানীন্তন ক্ষমতাসীন মুসলিম লীগের স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে বাংলার অধিকার সচেতন জনতা যুক্তফ্রন্টের নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে আন্দোলন করে তোলে। এতে বাংলার ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা হয়। যুক্তফ্রন্টে গঠনের পটভূমি। নিম্নে যুক্তফ্রন্ট গঠনের পটভূমি সম্পর্কে বর্ণনা দেওয়া হলো।
পূর্ব বাংলার বৈষম্যমূলক আচরণ ভারতীয় উপমহাদেশের বিভক্তির পর থেকে পশ্চিম পাকিস্তানি শাসক গোষ্ঠী পূর্ব বাংলার জনগণের প্রতি বৈষম্যমূলক আচরণ শুরু করে। এছাড়া মুসলিম লীগের চাটুকারিতা বাংলার জনগণের মনে তীব্র ক্ষোভের সৃষ্টি করে, যেটা ছিল যুক্তফ্রন্ট গঠনের অন্যতম কারণগুলোর মধ্যে একটি। কাগজ, লবণ ও পাট শিল্পের অরাজকতা। পূর্ব পাকিস্তানে উৎপাদিত সব কাগজ পশ্চিম পাকিস্তানে অবাধে পাচার হয়ে যেত, ফলে পূর্ব পাকিস্তানের কাগজের দাম অস্বাভাবিকভাবে বাড়তে থাকে। পূর্ব পাকিস্তানে তীব্র লবণ সংকট দেখা দেয় এবং বাংলার প্রধান অর্থকরী ফসল পাট শিল্পে চরম অরাজকতা সৃষ্টি হয়। এমন এক পরিস্থিতিতে তৎকালীন বিরোধী দলগুলো যেমন আওয়ামী মুসলিম লীগ, নেজামে ইসলাম, কৃষক শ্রমিক পার্টি এবং গণতন্ত্রী দল নিয়ে যুক্তফ্রন্ট গঠিত হয়। অনিয়মিত নির্বাচন। ভারতীয় উপমহাদেশে বিভক্তির পর পাকিস্তানে 1951 সালে নির্বাচনের কথা থাকলেও কেন্দ্রীয় সরকার পূর্ব বাংলার আইনসভার মেয়াদ বৃদ্ধি করার ফলে 1954 সালের আগে কোনো নির্বাচন করা সম্ভব হয়নি। এরকম অনিয়মিত নির্বাচন নিয়ে মুসলিম লীগের টালবাহানার বিরুদ্ধে যুক্তফ্রন্ট গঠিত হয়। আঞ্চলিক স্বায়ত্তশাসন। নাম্বার 4, পূর্ব পাকিস্তানের জনগণের কাছ থেকে তৎকালীন কেন্দ্রীয় সরকার ক্ষমতা কুক্ষিগত করার নীতিতে বিশ্বাসী ছিল, তাই পূর্ব পাকিস্তানের স্বায়ত্ত শাসন বিকশিত হতে পারেনি। অথচ পূর্ব পাকিস্তানের রাজনৈতিক দলগুলো স্বায়ত্ত শাসন প্রশ্নে ঐক্যবদ্ধ ছিল। তাই 1954 সালের নির্বাচনের লক্ষ্যকে সামনে রেখে যুক্তফ্রন্ট প্রতিষ্ঠিত হয়। নাম্বার 5, পূর্ব পাকিস্তানের অর্থনৈতিক স্বার্থ রক্ষার্থে 1947 সালে ভারতীয় উপমহাদেশ বিভক্তির পর থেকে পশ্চিম পাকিস্তানি শাসকদের পূর্ব পাকিস্তানকে তাদের একটি উপনিবেশে পরিণত করার জন্য পূর্ব পাকিস্তান থেকে পশ্চিম পাকিস্তানে অবাধে সবকিছু পাচার করা শুরু করে। এভাবে পূর্ব পাকিস্তানে অর্থনৈতিকভাবে পঙ্গু করে দেওয়ার পরিকল্পনাকে নস্যাৎ করার জন্য যুক্তফ্রন্ট গঠিত হয়। এভাবে পূর্ব পাকিস্তানকে অর্থনৈতিকভাবে পঙ্গু করে দেওয়ার যে পরিকল্পনা তারা করেছিল সেটাকে নস্যাৎ করার জন্য যুক্তফ্রন্ট গঠিত হয়। 6 নম্বর, যুক্তফ্রন্টের দলসমূহ আওয়ামী মুসলিম লীগ, কৃষক শ্রমিক পার্টি, নেজামে ইসলামী ও বামপন্থী গণতন্ত্রী দল। আমরা 2021 সালের প্রশ্নের ক বিভাগে একটা প্রশ্ন ছিল যে যুক্তফ্রন্টের কয়টি দল ছিল, তো সেখানে ভুল ছিল প্রশ্নে। সেখানে হবে 4টি এবং 4টি দল হলো আওয়ামী মুসলিম লীগ, কৃষক শ্রমিক পার্টি, নেজামে ইসলামী ও বামপন্থী গণতন্ত্রী দল। যুক্তফ্রন্টের নেতা ছিলেন হোসেন শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী, শেরেবাংলা একে ফজলুল হক। বাংলাকে রাষ্ট্রভাষা করা 21 ফেব্রুয়ারিকে সরকারি ছুটি ঘোষণা, অবৈতনিক ও বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা সহ 21 দফা নির্বাচনী কর্মসূচি নিয়ে মাঠে নামে তারা। নদীমাতৃক বাংলার ঐতিহ্য নৌকাকে যুক্তফ্রন্টের নির্বাচনী প্রতীক হিসেবে ব্যবহার করে ব্যাপক প্রচারণায় নামে। সার কথা, উপযুক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায় 1954 সালের নির্বাচনে ক্ষমতাসীন মুসলিম লীগকে পরাজিত করার জন্য যে নির্বাচনী জোট যুক্তফ্রন্ট গঠন করেছিল বা গঠিত হয়েছিল তা বাংলার মানুষের কাছে ব্যাপকভাবে গ্রহণযোগ্যতা পায়। এই নির্বাচনে মানুষ যুক্তফ্রন্টকে বিপুল পরিমাণ ভোট দিয়ে বিজয়ী করে। এই নির্বাচনে বিজয়ের মধ্য দিয়ে বাঙালি জাতি পাকিস্তানের আজ্ঞাবহ শাসক দলকে লাল কার্ড দেখিয়ে দেয়। তো এই প্রশ্নটা বিভিন্নভাবে আসতে পারে, যেমন পূর্ব পাকিস্তানের প্রতি পশ্চিম পাকিস্তানের সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক ক্ষেত্রে বৈষম্য ছিল, তার বিবরণ দাও। পূর্ব পাকিস্তানের প্রতি যে পশ্চিম পাকিস্তানের যে বৈষম্যমূলক নীতি ছিল সেটা, পূর্ব পশ্চিম পাকিস্তানের রাজনৈতিক ও প্রশাসনিক বৈষম্য, অর্থাৎ সবগুলোকে কম্বাইন্ড করে আমরা এক কথায় যদি বলি তাহলে আমাদের এই প্রশ্নটা হয় যে পূর্ব পশ্চিম পাকিস্তানের মধ্যে বৈষম্যমূলক নীতিসমূহ আলোচনা করা, অর্থাৎ সবগুলোই অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক, তারপর প্রশাসনিক, সবগুলোই এখানে আলোচনা করতে হবে। তো আমাদের প্রথমেই ভূমিকা বা প্রাক্কথন। পাকিস্তানের 2 অঞ্চলের লোক তাদের ন্যায্য অধিকার ভোগ করবে এই চুক্তিতে পাকিস্তান রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়, কিন্তু পাকিস্তানি শাসক গোষ্ঠী পূর্ব পাকিস্তানের প্রাপ্য ন্যায্য অধিকারের প্রতি মোটেই দৃষ্টি দেয়নি। পূর্ব পাকিস্তান ও পশ্চিম পাকিস্তানের মধ্যে দূরত্ব হলো 1000 মাইল। 2 অঞ্চলের মধ্যে ছিল সব কিছুর ভিন্নতা। এক্ষেত্রে রাষ্ট্রীয় ঐক্যবন্ধন সুদৃঢ় করার একমাত্র উপায় ছিল একটি বৈষম্যহীন রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক ব্যবস্থার বাস্তবায়ন, কিন্তু পাকিস্তানি সরকার প্রতিহিংসাপরায়ণ হয়ে তা করেননি। পূর্ব পাকিস্তান ও পশ্চিম পাকিস্তানের বৈষম্য। পূর্ব পাকিস্তান ও পশ্চিম পাকিস্তানের মধ্যে তাদের শাসক গোষ্ঠীর মাধ্যমে 2 অঞ্চলে 2 রকম নীতি অনুসরণ করে চলেন। এর ফলে পশ্চিম পাকিস্তানে যেখানে উন্নতি হয় পূর্ব পাকিস্তানে সেখানে দুর্বল হয়ে পড়েছে। যে এই নিচে বৈষম্যমূলক কারণগুলো আলোচনা করা হলো। রাজনৈতিক বৈষম্য 1 নম্বর পয়েন্ট। পাকিস্তানের জনগোষ্ঠীর বৃহত্তম অংশ পূর্ব পাকিস্তানে বসবাস করলেও দেশের রাজধানী পশ্চিম পাকিস্তানে স্থাপন করা হয়েছিল। পশ্চিম পাকিস্তানের করাচি এবং পরে ইসলামাবাদের উন্নয়নের জন্য যেমন টাকা ব্যয় করা হয়েছিল, পূর্ব পাকিস্তানের ঢাকার উন্নয়নের জন্য তেমন কিছুই করা হয়নি। পশ্চিম পাকিস্তানিরাই ছিলেন প্রকৃত অর্থে শাসন ক্ষমতার কর্ণধার। এক্ষেত্রে পূর্ব পাকিস্তানিদের কোনো কিছু করার ছিল না। 2 নম্বর পয়েন্ট, অর্থনৈতিক বৈষম্য।
পূর্ব পাকিস্তানিদের দুর্দশার অন্যতম কারণ হলো অর্থনৈতিক বৈষম্য। সামরিক শাসনামলে পূর্ব পাকিস্তানের জনগণের উপর পাকিস্তানি শাসক গোষ্ঠীর অর্থনৈতিক শোষণের মাত্রা পূর্বাপেক্ষা বৃদ্ধি পায়। 1959 থেকে 60 সালে পশ্চিম পাকিস্তানের জনগণের মাথাপিছু আয় ছিল পূর্ব পাকিস্তানের জনগণের তুলনায় 32% বেশি। 10 বছর পরে এই পার্থক্য দাঁড়ায় 61%। পূর্ব পাকিস্তানের কেন্দ্রীয় সরকারের অবহেলার দরুন তেমন কোনো শিল্প কারখানা গড়ে ওঠেনি। 3 নম্বর পয়েন্ট, বৈদেশিক বাণিজ্য ও বিনিময়ের ক্ষেত্রে বৈষম্য। বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রে যে বৈষম্য বিদ্যমান ছিল তার একটি তালিকা নিচে দেওয়া হলো। তো এখানে দেখা যাচ্ছে পশ্চিম পাকিস্তানে রপ্তানির ক্ষেত্রে তাদের অ্যামাউন্টটা ছিল 82 কোটি টাকা, যা 41%, এবং আমদানির ক্ষেত্রে ছিল 231.5 কোটি টাকা, যা 70%। অন্যদিকে আমাদের পূর্ব পাকিস্তানের রপ্তানিটা বেশি ছিল, অর্থাৎ 115.3 কোটি টাকা, যেটা 59%। অন্যদিকে আমাদের আমদানির রেট ছিল কম, 100 কোটি টাকা মাত্র, যা 30%। অর্থাৎ ওরা কম রপ্তানি করতো, বেশি ভোগ করতো বা আমদানি করতো, আর আমরা বেশি রপ্তানি করে কম ভোগ করতাম। 4 নম্বর পয়েন্ট, বৈদেশিক সাহায্যের ক্ষেত্রে বৈষম্য। 1965 সালে চীন পাকিস্তানকে 60 মিলিয়ন আমেরিকান ডলার ঋণ দেয়। এর সিংহভাগ ব্যয় হয় পশ্চিম পাকিস্তানে। পূর্ব পাকিস্তানে পানি ও বিদ্যুৎ উন্নয়নের জন্য ব্যয় হয় মাত্র $1,25,000। এ সময় বিশ্বব্যাংক, রাশিয়া ও যুক্তরাজ্য প্রচুর ঋণ দেয়। এসব ঋণের বেশিরভাগ পশ্চিম পাকিস্তানের উন্নয়নের জন্য খরচ করা হয়। 5 নম্বর, কৃষি সংক্রান্ত উন্নয়নের ক্ষেত্রে বৈষম্য। পূর্ব পাকিস্তান কৃষিপ্রধান দেশ। কৃষি উন্নয়নের ব্যাপারেও এখানে সীমাহীন বৈষম্য ছিল। পূর্ব পাকিস্তানের একর প্রতি উৎপাদনের পরিমাণ ছিল পশ্চিম পাকিস্তানের তুলনায় অনেক বেশি। এছাড়া এখানে বছরে 2 থেকে 3টি ফসল হয়, তাই কৃষির প্রতি নজর দিলে এখানে একটি গতিশীল অর্থনীতি গড়ে উঠতে পারত। কিন্তু সরকার পূর্ব পাকিস্তানকে অবহেলা করে পশ্চিম পাকিস্তানের কৃষিখাতে অকাতরে অর্থ ব্যয় করেছেন। 6 নম্বর পয়েন্ট, বিদ্যুৎ উন্নয়নে বৈষম্য। বিদ্যুৎ উন্নয়নের কথাও বলা দরকার। ব্যাপক বিদ্যুতের ব্যবহার ও সরবরাহ জাতীয় অর্থনীতির সমৃদ্ধির পরিচয় বহন করে। বিভিন্ন উপায়ে পশ্চিম পাকিস্তান ও পূর্ব পাকিস্তানে বিদ্যুৎ সরবরাহের পরিমাণ ছিল যথাক্রমে 83% এবং 17%। অর্থাৎ পশ্চিম পাকিস্তানের 83% ব্যবহার করতো আর আমরা 17% ব্যবহার করতাম। পশ্চিম পাকিস্তানের বিভিন্ন বিদ্যুৎ উন্নয়ন পরিকল্পনায় বৈদেশিক সাহায্যের একটা বিরাট অংশ ব্যয় করা হতো। সিন্ধু অববাহিকায় 2টি বৃহৎ বিদ্যুৎ উন্নয়ন প্রকল্পের জন্য প্রায় 1800 অর্থাৎ 1,800 মিলিয়ন ডলার খরচ করা হয়। অথচ পূর্ব পাকিস্তান ওয়াপদার জন্য 5 বছরের অর্থাৎ 1959 থেকে 64 সাল পর্যন্ত টোটাল খরচ করা হয় 1,453 মিলিয়ন ডলার, যা অনেক কম। এরপর 7 নম্বর, শিক্ষার ক্ষেত্রে বৈষম্য। শিক্ষাক্ষেত্রে পূর্ব ও পশ্চিম পাকিস্তানের মধ্যে যে বৈষম্য দেখা যায় তা ছিল অত্যন্ত বেদনাদায়ক। পূর্ব পাকিস্তানের শিক্ষার্থীদের সংখ্যা যেখানে বৃদ্ধি পেয়েছিল, সেখানে বিদ্যালয়ের সংখ্যা আনুপাতিক হারে হ্রাস পেতে থাকে। অথচ একই সময়ে পশ্চিম পাকিস্তানের বিদ্যালয়ের সংখ্যা তুলনামূলকভাবে 4 গুণ বৃদ্ধি পায়। 8 নম্বর, চাকরির ক্ষেত্রে বৈষম্য। পাকিস্তানি শাসনামলে চাকরির ক্ষেত্রেও বৈষম্য বিদ্যমান ছিল। সামরিক ও বেসামরিক চাকরি প্রদানের ক্ষেত্রে পূর্ব পাকিস্তানিদের বরাবর বঞ্চিত করা হয়। বিমান, নৌসেনা সদর দপ্তরগুলো ছিল পশ্চিম পাকিস্তানে। এসব দপ্তর পশ্চিম পাকিস্তানে থাকায় পূর্ব পাকিস্তানের চাকরির ক্ষেত্রে বৈষম্য ছিল। 9 নম্বর, নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর মূল্যের বৈষম্য। পূর্ব পাকিস্তান ও পশ্চিম পাকিস্তানের মধ্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর মধ্যে মূল্যগত বিরাট ব্যবধান ছিল। দেখা যায় পূর্ব পাকিস্তানে চাল ও গমের দর যথাক্রমে 50 টাকা ও 35 টাকা প্রতি মন ছিল। প্রতি মন, যেটা বর্তমানে প্রতি কেজির চেয়েও কম। আচ্ছা, যাই হোক, প্রতি মন দাম ছিল ওদের ওখানে। আমাদের এখানে 50 টাকা এবং 35 টাকা, কিন্তু পশ্চিম পাকিস্তানে চালের দাম ছিল 18 টাকা এবং গমের দাম ছিল মাত্র 10 টাকা। কত বড় ডাকাতি! সুতরাং এ থেকে বৈষম্য ছিল তা বোঝা যায়। উপসংহার: উপর্যুক্ত আলোচনার আলোকে বলা যায় যে উদ্দেশ্য নিয়ে পূর্ব ও পশ্চিম পাকিস্তানের মধ্যে বৈষম্য পাকিস্তানিরা চালান তা ছিল তাদের শোষণ ও নির্যাতনের পথ। তবে এক্ষেত্রে বৈষম্যের জন্য পাকিস্তানিরা বেশি দিন টিকে থাকতে পারেনি। এটা ছিল সাময়িক বিষয়, তবে তা পাকিস্তানিদের জন্য ছিল ভোগান্তিজনক। এই বৈষম্যের জন্যই পূর্ব পাকিস্তানের জনগণ পশ্চিম পাকিস্তানি শাসক চক্রের বিরুদ্ধে সোচ্চার হন। ফলে সংগঠিত হয় 1969 সালের গণ অভ্যুত্থান। আর এই অভ্যুত্থান থেকে পরবর্তীতে সংগঠিত হয় স্বাধীনতা সংগ্রাম। আর এই সংগ্রাম থেকেই পরবর্তীতে বিশ্বের মানচিত্রে জন্ম নেয় একটি স্বাধীন ও সার্বভৌম দেশের, যা আজকের বাংলাদেশ। এরপর প্রশ্ন 14 নম্বর, 1970 সালের নির্বাচনের ফলাফল ও গুরুত্ব বর্ণনা করো। অর্থাৎ এখানে দুটো প্রশ্ন একত্রে করা আছে, অর্থাৎ ফলাফলের জন্য একটা আলাদা প্রশ্ন আসে অনেক সময়, এবং গুরুত্ব হিসেবে আলাদা একটা প্রশ্ন আসে। তো এখানে আমাদের দুইটা প্রশ্নকে কম্বাইন করে লিখতে হবে। আমরা দুইটা প্রশ্ন হিসেবে দেখব, কিন্তু লেখার সময় সামারাইজ করে একটা প্রশ্নের মধ্যেই কম্বাইন করে লিখব।
তো প্রশ্নটা এরকমভাবে থাকে যেন 1970 সালের নির্বাচন ও এর ফলাফল আলোচনা করো। অর্থাৎ আমরা প্রশ্নে যেহেতু ফলাফলটা আগে উল্লেখ করা আছে, তাই আমরা ফলাফলটা আগে দেখি, তারপর গুরুত্বের প্রশ্নটা দেখব। ভূমিকা: 1970 সালের নির্বাচনে অবিভক্ত পাকিস্তান রাষ্ট্রের প্রথম ও শেষ সাধারণ নির্বাচন ছিল। এ নির্বাচনে ফলাফল ছিল বাঙালির জাতীয় উত্থানের পরিচয়বাহী। পাকিস্তানি শাসক গোষ্ঠী নির্বাচনের ফলাফলকে মেনে না নেওয়ায় পাকিস্তান তার ক্রান্তিকালে উপনীত হয়। জেনারেল আইয়ুব খানের পতনের পর জেনারেল ইয়াহিয়া ক্ষমতায় আরোহণ করেন। নির্বাচনের প্রস্তুতি: গত কাঠামো আদেশ জারি, আওয়ামী মুসলিম লীগের অভূতপূর্ব নির্বাচনী সাফল্য, এর গুরুত্ব ও তাৎপর্য এবং পূর্ব বাংলা ও পশ্চিম পাকিস্তানের আলাদা রাজনৈতিক সংস্কৃতি এবং এর প্রভাব, পাকিস্তানের ভাঙন ইত্যাদি বিষয় এখানে আলোচনা করা হয়েছে। 1970 সালের নির্বাচন ও এর ফলাফল: ইয়াহিয়া খান ক্ষমতায় এসে 26 মার্চ এক রাতে বেতার ভাষণে পরবর্তী নির্বাচন ও নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা ছেড়ে দেওয়ার প্রতিশ্রুতি দেন। শেষ পর্যন্ত 1 জানুয়ারি 1970 থেকে যাবতীয় বিধিনিষেধ প্রত্যাহার করে দেশে পুনরায় রাজনৈতিক তৎপরতার অনুমতি দেওয়া হয়। 7 ডিসেম্বর জাতীয় পরিষদ ও 7 ডিসেম্বর জাতীয় পরিষদ এবং 17 ডিসেম্বর প্রাদেশিক পরিষদের নির্বাচনের তারিখ ধার্য করা হয়। তবে 12 নভেম্বর পূর্ব বাংলার কিছু অঞ্চলে ভয়াবহ ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস হওয়ায় ওইসব অঞ্চলে 1971 সালের 17 জানুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হয়। 1970 সালের সাধারণ নির্বাচনে বিভিন্ন রাজনৈতিক দল এবং বেশ কিছু নির্দলীয় প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। অংশগ্রহণকারী রাজনৈতিক দলের সংখ্যা ছিল 2 ডজনের মতো। নির্বাচনে অংশগ্রহণকারী উল্লেখযোগ্য রাজনৈতিক দলগুলো হচ্ছে আওয়ামী লীগ, পাকিস্তান পিপলস পার্টি পিপিপি, ন্যাশনাল আওয়ামী পার্টি ন্যাপ, ওয়ালি খান, মুসলিম লীগের বিভিন্ন গ্রুপ, জামায়াতে ইসলামী, জামিয়তে উলামাই ইসলাম, জামিয়তে উলামাই পাকিস্তান, নিজামী ইসলাম, পাকিস্তান ডেমোক্রেটিক পার্টি বা পিডিপি ইত্যাদি। এর মধ্যে প্রধান দুটি রাজনৈতিক দল হচ্ছে পূর্ব বাংলার জনগণের প্রিয় সংগঠন বঙ্গবন্ধুর নেতৃত্বাধীন আওয়ামী লীগ এবং পশ্চিম পাকিস্তানের বৃহত্তম রাজনৈতিক দল জুলফিকার আলী ভুট্টোর পাকিস্তান পিপলস পার্টি। তবে এ নির্বাচনে উল্লেখযোগ্য দিক হলো কোনো রাজনৈতিক দলই এলাকাভিত্তিক 300টি আসনের সবকটিতে প্রতিদ্বন্দ্বিতা করেনি। উপরন্তু পূর্ব বাংলার এক সময়ের জনপ্রিয় রাজনৈতিক দল ন্যাশনাল আওয়ামী পার্টি ন্যাপ, যেটা ভাসানীর দল, সেটা ভোটে মুক্তি আসবে না স্লোগান তুলে নির্বাচন বয়কট করে। 1970 সালের সাধারণ নির্বাচনে ফলাফল: পূর্ব পাকিস্তান, যেটা নিচে সারণীর মাধ্যমে দেওয়া আছে, অর্থাৎ এই সারণী থেকে দেখা যাচ্ছে আওয়ামী লীগ এর প্রার্থী সংখ্যা ছিল 162, আসন পেয়েছিল 160টি, ভোট প্রাপ্তি 72.57%। ন্যাপ মস্কোপন্থী 36 জন প্রার্থী ছিল, আসন একটাও পায় নাই। তারপর ন্যাপ পিকিংপন্থী 15টা আসন, 15টা প্রার্থী, একটা আসনও পায় নাই। ইসলাম পছন্দ দলসমূহ 515টা প্রার্থী ছিল, বাট একজন আসন বা একটা আসন লাভ করেছে। স্বতন্ত্র অন্যান্য 139টা ছিল, একটা আসন লাভ করেছে। তো অর্থাৎ আওয়ামী লীগের নিরঙ্কুশ বিজয়। মোট প্রার্থী ছিল 867, আসন 162, ভোট। সারণী একটা কি পাকিস্তানের 1970 সালের জাতীয় নির্বাচনে ফলাফল পূর্ব পাকিস্তানে। পাকিস্তানের 1970 সালের নির্বাচনের জাতীয় পরিষদের নির্বাচনের ফলাফল পশ্চিম পাকিস্তানেরটা নিম্নে সারণী 2তে দেওয়া হলো। অর্থাৎ পাকিস্তান পিপল পার্টি পিপিপি প্রার্থীর সংখ্যা ছিল 119, তারা 81টা আসন পেয়েছিল। মুসলিম লীগ কনভেনশন এবং মুসলিম লীগ কাইয়ুম, এই দুইটা মিলে 158টা প্রার্থী ছিল এবং তার মধ্যে 11টা আসন লাভ করেছিল। এবং মুসলিম লীগ কাউন্সিল যেটা, সেটা 7টা আসন লাভ করেছিল এবং পিডিপি পেয়েছিল 0টা আসন এবং জামায়াত ইসলাম পেয়েছিল 4টি, অন্যান্য ইসলামী দল 14টি, ন্যাপ পেয়েছিল 6টি, আওয়ামী লীগ একটাও পায়নি, 9 জন প্রার্থীর সংখ্যা ছিল, স্বতন্ত্র অন্যান্য থেকে 15টি। অর্থাৎ এই ক্ষেত্রে প্রার্থীর সংখ্যা ছিল 854, আসন সংখ্যা 138। সারণী 2 পাকিস্তানের 1970 সালের জাতীয় পরিষদ নির্বাচনের ফলাফল পশ্চিম পাকিস্তান। উপসংহার: পরিশেষে বলা যায় যে 1970 সালের নির্বাচন ছিল একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন। এ নির্বাচনের ফলে পূর্ব পাকিস্তান ও পশ্চিম পাকিস্তানের মধ্যে সুস্পষ্ট ব্যবধান পরিলক্ষিত হয়। বাঙালির স্বাধিকারের পক্ষে রায় প্রদান করে। এরপর এই প্রশ্নের পরবর্তী অংশ,
1970 সালের নির্বাচনের গুরুত্ব। প্রশ্নটা এভাবে থাকতে পারে যে যেই 70 সালের নির্বাচন কিভাবে বাংলাদেশের মুক্তি সংগ্রামের পথ প্রশস্ত করে, এবং এভাবেও থাকতে পারে যে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ে 1970 সালের নির্বাচনের গুরুত্ব অনন্য ব্যাখ্যা করো। ভূমিকা: 1970 সালের সাধারণ নির্বাচনের রাজনৈতিক তাৎপর্য অধিক, কারণ এটা ছিল বাঙালি জাতির পক্ষে খুবই গুরুত্বপূর্ণ ও সুদূর প্রসারী নির্বাচনে আওয়ামী লীগের অকল্পনীয় বিজয় সুদীর্ঘ 25 বছরের পশ্চিম পাকিস্তানের শাসক গোষ্ঠীর দুঃশাসন ও শোষণের হাত থেকে বাঙালি জাতির স্বাধিকার ও মুক্তি লাভের বহিঃপ্রকাশ। আওয়ামী লীগের 6 দফা কর্মসূচির উপর অনুষ্ঠিত নির্বাচনের মাধ্যমে জনগণ দলটিকে দেশ শাসনের ভার প্রদান করে। আওয়ামী লীগের জনগণের আশা আকাঙ্ক্ষার মূর্ত প্রতীক রূপে আত্মপ্রকাশ করে। অর্থাৎ এখানে আওয়ামী লীগ হবে, আওয়ামী লীগ জনগণের আশা আকাঙ্ক্ষার মূর্ত প্রতীক হিসেবে আত্মপ্রকাশ করে। 1970 সালের নির্বাচনের গুরুত্ব নিচে। 1970 সালের নির্বাচনের গুরুত্ব আলোচনা করা হলো। 1 নম্বর পয়েন্ট, বাঙালি জাতীয়তাবাদের বিজয়। 1952 সালে ভাষা আন্দোলনের মধ্য দিয়ে বাঙালি জাতীয়তাবাদী চিন্তা চেতনার প্রকাশ ঘটে। 1970 সালের নির্বাচনের মাধ্যমে বাঙালি জাতীয়তাবাদ রাজনৈতিক ও গণতান্ত্রিক ভিত্তি লাভ করে। এই নির্বাচনে আওয়ামী লীগের বিজয় ছিল বাঙালি জাতীয়তাবাদেরই বিজয়। 2 নম্বর, বাঙালিদের আত্মপ্রত্যয়ের সৃষ্টি। 1970 সালের নির্বাচন বাঙালিদের স্বাধিকারের দাবিতে তাদের মধ্যে রাজনৈতিক ঐক্য জোরদার হয়েছিল। নির্বাচনে আওয়ামী লীগের বিজয় বাঙালিদের আত্মবিশ্বাস শক্তিশালী করে। 3 নম্বর, ঔপনিবেশিক শাসন হতে মুক্তির চেতনা। এ নির্বাচনে বাঙালিরা পশ্চিম পাকিস্তানের ঔপনিবেশিক শোষণ থেকে মুক্ত হওয়ার আকাঙ্ক্ষা দৃঢ়ভাবে ব্যক্ত করেন। আওয়ামী লীগের পূর্ব পাকিস্তানিদের সত্যিকারের প্রতিনিধি তা বিশ্ববাসীর চোখে স্পষ্ট হয়ে ওঠে। এর ফলে পরবর্তী সময়ে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের পক্ষে বিশ্বের জনসমর্থন লাভ করা সহজতর হয়। 4 নম্বর, পাকিস্তানের মৃত্যুর বার্তাবাহক। আওয়ামী লীগ জাতীয় পরিষদের পূর্ব পাকিস্তানের 169টি আসনের মধ্যে 167টি আসন লাভ করে, কিন্তু পশ্চিম পাকিস্তানে একটিও আসন পায়নি। অন্যদিকে পিপলস পার্টি পশ্চিম পাকিস্তানের সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে, কিন্তু পূর্ব পাকিস্তানে একটি আসন পায়নি। নির্বাচনে এই ধরনের রায় এটাই প্রমাণ করে যে পাকিস্তানের এক অংশের জনগণ অন্য অংশকে সমর্থন করে না। এ নির্বাচনের রায় পশ্চিম পাকিস্তানের মৃত্যুর কারণ। 5, জাতির অনৈক্যের প্রকাশ। এই নির্বাচনে প্রমাণিত হয় যে পাকিস্তানের রাষ্ট্রীয় ঐক্যের কোনো ভিত্তি নেই। পাকিস্তানের 2 অংশের জনগণের আশা আকাঙ্ক্ষা মানসিকতা ভিন্নমুখী। এ সকলের মধ্য একত্রিতকরণ করা কঠিন ব্যাপার। 6 নম্বর, সংগ্রামী চেতনার উদ্ভব। 1970 সালের নির্বাচনে বাঙালি জাতির মধ্যে সংগ্রামী চেতনার উন্মেষ ঘটে। 1970 সালের নির্বাচনে আওয়ামী লীগের বিজয় বাঙালিদের স্বাধীনতা যুদ্ধে উদ্বুদ্ধ করেছে। 7 নম্বর পয়েন্ট, পাকিস্তানের ব্যর্থ প্রত্যাশা। এ নির্বাচনে আওয়ামী লীগের নিরঙ্কুশ বিজয় পাকিস্তানের শাসক গোষ্ঠীর প্রত্যাশাকে ব্যর্থ করে দেয়, কারণ পাকিস্তানি শাসক গোষ্ঠী প্রত্যাশা করেছিল আওয়ামী লীগ পূর্ব পাকিস্তান ভিত্তিক সংখ্যাগরিষ্ঠতা না পেয়ে অন্যান্য দলের সাথে জোট করতে বাধ্য হবে। এতে পূর্ব পাকিস্তানের স্বায়ত্তশাসনের আন্দোলন দুর্বল হয়ে পড়বে। কিন্তু দেখা যায় এই নির্বাচনে আওয়ামী লীগের অভূতপূর্ব এক জয়ের প্রেক্ষিতে বাঙালি জনগণের মধ্যে একটি আত্মপ্রত্যয়ের সৃষ্টি হয়। তারা উপলব্ধি করে যে এ বিজয় 6 দফার বিজয়। এ বিজয় পশ্চিম পাকিস্তানি উপনিবেশ থেকে বাঙালি জাতির মুক্তির শুভ সূচনা। 6 দফাকে স্বীকৃতি দান। 8 নম্বর পয়েন্ট, 1966 সালে প্রণীত 6 দফাকে আওয়ামী লীগ তাদের নির্বাচনী ইশতেহার ঘোষণা করে। 1970 সালের নির্বাচনে পূর্ব পাকিস্তানের জনগণ ব্যাপকভাবে ভোট প্রদানের মাধ্যমে আওয়ামী লীগের 6 দফাকে তাদের ন্যায্য দাবি হিসেবে গ্রহণ করেন। 9 নম্বর পয়েন্ট, প্রথম সাধারণ নির্বাচন। 1970 সালের নির্বাচন ছিল পাকিস্তানের ইতিহাসে প্রথম সাধারণ নির্বাচন। 1954 সালের নির্বাচন ছিল প্রাদেশিক নির্বাচন। 1970 সালে একই সাথে কেন্দ্রীয় পরিষদ ও প্রাদেশিক পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। কেন্দ্রীয় সরকার নির্বাচনের ক্ষেত্রে ওই নির্বাচন ছিল খুবই গুরুত্বপূর্ণ। 10 নম্বর, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন। 1970 সালের নির্বাচন ক্ষমতাসীন সরকারের প্রত্যক্ষ নিয়ন্ত্রণাধীন কোনো রাজনৈতিক দল অংশগ্রহণ না করায় এটি ছিল অবাধ ও নিরপেক্ষ নির্বাচন। এই নির্বাচন সম্পূর্ণ গণতান্ত্রিক পরিবেশে সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন হয়। 11 নম্বর, পাকিস্তানের 2 অঞ্চলের স্বার্থ ও আশা আকাঙ্ক্ষা ভিন্নতার অভিব্যক্তি। এই নির্বাচনে পশ্চিম পাকিস্তান ভিত্তিক বৃহৎ পুঁজি ও সামরিক আমলাতন্ত্রের দৌরাত্ম্যকে বাঙালি জনগণ প্রত্যাখ্যান করে। এর ফলে প্রমাণিত হয় যে পাকিস্তানের উভয় অঞ্চলের দৃষ্টিভঙ্গি, স্বার্থ ও আশা আকাঙ্ক্ষা সম্পূর্ণ পৃথক। 12, সংবিধান প্রণয়ন। একটি দেশ পরিচালনার জন্য যা প্রয়োজন তা হলো সংবিধান। 1970 সালের নির্বাচনে জনপ্রতিনিধিরা জনগণের সে প্রত্যাশা পূরণ করেন, কেননা আওয়ামী লীগ নির্বাচনী ইশতেহারে প্রধান বিষয়বস্তু ছিল 6 দফা এবং 11 দফার ভিত্তিতে দেশের ভবিষ্যৎ সংবিধান গঠন করা। তাই নির্বাচনে জয়লাভের পর সরকার গঠনের অব্যবহিত পরই, অর্থাৎ সরকার গঠনের পর ইমিডিয়েটলি আওয়ামী লীগ সরকার সংবিধান প্রণয়নের কর্মসূচিতে হাত দেন। তারপর 1972 সালের 16 ডিসেম্বর বাংলাদেশ সংবিধান বলবৎ ও কার্যকর হয়।
উপসংহার: উপর্যুক্ত আলোচনা শেষে বলা যায় যে 1970 সালের সাধারণ নির্বাচনের মাধ্যমেই বাঙালি জাতির ঐক্যবদ্ধতা প্রমাণিত হয় এবং পাকিস্তানি শাসক গোষ্ঠীর শোষণমূলক মনোভাব ধরা পড়ে। তাই বাঙালি জাতির স্বাধিকার আদায়ের জন্য নির্বাচনে অবতীর্ণ হয়ে অভূতপূর্ব সাফল্য অর্জন করে। কিন্তু বাঙালি জাতির ঐক্যবদ্ধ সরকারকে বানচাল করার জন্য ইয়াহিয়া ভুট্টো চক্র বিভিন্ন কৌশল অবলম্বন করে এবং 1 মার্চের জাতীয় পরিষদের অধিবেশন অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করে। ফলে ঐক্যবদ্ধ বাঙালি জাতি স্বাধীনতা সংগ্রামে ঝাঁপিয়ে পড়ে এবং 1971 সালের স্বাধীন জাতি হিসেবে বিশ্বের মানচিত্রে আত্মপ্রকাশ ঘটায়। তাই বলা যায় 1970 সালের সাধারণ নির্বাচন বাংলাদেশের স্বাধীনতার পথকে প্রসারিত করে তোলে। 15 নম্বর প্রশ্ন: বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের ভূমিকা আলোচনা করো। বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের অবদান আলোচনা করো অথবা মুক্তিযুদ্ধে ভারতের ভূমিকা বর্ণনা করো। প্রাককথন বা ভূমিকা: বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের ভূমিকা ছিল প্রত্যক্ষ, গভীর ও ঘনিষ্ঠ। মুক্তিযুদ্ধের প্রতি সর্বাত্মক সমর্থন ও সার্বিক সহযোগিতায় বন্ধুত্বের হাত বাড়িয়ে দেয় প্রতিবেশী দেশ ভারত। মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে ভারত মানবিক, সামরিক, আর্থিক, রাজনৈতিক, কূটনৈতিক সমর্থন দান করেছিল, যা বাংলাদেশের মুক্তিযুদ্ধে বিজয় লাভে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মুক্তিযুদ্ধে ভারতের অবদান: গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে ভারত নির্বাচনে বিজয়ী বাঙালির মুক্তি সংগ্রামকে সমর্থন করে এবং হত্যা, ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে মুক্তিকামী জনতাকে সামগ্রিক সহায়তা করতে তৎপর হয়। নিচে ভারতের অবদান উল্লেখ করা হলো। 1 নম্বর, যুব শিবির গঠন। ভারত তার সীমান্তবর্তী এলাকায় মুক্তিযোদ্ধা নির্বাচন করে প্রাথমিক প্রশিক্ষণ দেওয়া এবং যুদ্ধে পারদর্শী করতে অসংখ্য যুব শিবির গড়ে তোলে। যুব শিবির গঠনে ভারত সর্বাত্মকভাবে সহায়তা করে। 2 নম্বর, প্রশিক্ষণ প্রদান। মুক্তিযুদ্ধে ভারত মুক্তিবাহিনীকে সর্বাত্মকভাবে সহায়তা করে। সেক্টর কমান্ডারদের অধীনে নিয়মিত বাহিনীকে ট্রেনিং করানো, তরুণ সম্প্রদায়কে রিক্রুট করা ও প্রশিক্ষণ প্রদান, গেরিলা সংগঠনকে প্রশিক্ষণ প্রদান, বিভিন্ন গেরিলা সংগঠনকে প্রশিক্ষণ দান ইত্যাদির মাধ্যমে ভারত বাংলাদেশের মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। 3 নম্বর, মুজিব বাহিনী গঠন। মুক্তিযুদ্ধে ভারত মুজিব বাহিনী গঠন করে মুক্তিযুদ্ধের সাহায্য সহযোগিতা করে। মুক্তিযুদ্ধ দীর্ঘস্থায়ী হলে নেতৃত্ব যেন কমিউনিস্ট বা চরমপন্থীদের হাতে চলে না যায়, সেজন্য বঙ্গবন্ধুর রাজনৈতিক আদর্শে সজ্জিত একদল তরুণ ও যুবকদের নিয়ে মুজিব বাহিনী গঠন করে। শেখ ফজলুল হক মনির নিয়ন্ত্রণাধীনে গঠিত হয় মুজিব বাহিনী। এ বাহিনী গঠনে প্রশিক্ষণ প্রদান করে ভারত। 4 নম্বর, বাংলাদেশ বাহিনীর সদর দপ্তর। বাংলাদেশ বাহিনীর সদর দপ্তর স্থাপন। মুক্তিযুদ্ধে কাঙ্ক্ষিত সাফল্য লাভের জন্য এবং দ্রুত বিজয় অর্জনের জন্য মে মাসে কলকাতায় 8 নম্বর থিয়েটার রোডে বাংলাদেশ বাহিনীর সদর দপ্তর স্থাপন করা হয়। 5 সীমান্ত মুক্তকরণ। আতঙ্কগ্রস্ত বাঙালি শরণার্থী ও মুক্তিযোদ্ধাদের জন্য ভারত তার সীমান্ত মুক্ত করে দেয়, ফলে এ সকল মানুষ নিরাপদ আশ্রয় লাভ করে। শরণার্থীদের আশ্রয় প্রদান। শরণার্থীদের আশ্রয় দান মুক্তিযুদ্ধে ভারত সরকারের সহযোগিতার আরেক অধ্যায়। মুক্তিযুদ্ধের সময় প্রতিদিন 20,000 থেকে 45,000 অসহায় নিরস্ত্র বাঙালি ভারতে আশ্রয় গ্রহণ করেছিল। ভারতে এ সময় প্রায় 1 কোটি লোক শরণার্থী হিসেবে আশ্রয় গ্রহণ করে এবং তাদের আশ্রয়, খাদ্য, নিরাপত্তা, চিকিৎসা, গৃহনির্মাণ প্রভৃতির জন্য ভারত সরকারের ব্যাপক প্রস্তুতি ও ত্যাগ স্বীকার করতে হয়েছিল। 7 অস্ত্র প্রদান। মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে ভারত মুক্তিযোদ্ধাদের প্রয়োজনীয় অস্ত্র সরবরাহ করত। পাক বাহিনীর মোকাবিলা করতে প্রয়োজনীয় অস্ত্র আমদানি এবং তা মুক্তিযোদ্ধাদের মধ্যে সরবরাহ করে ভারত মুক্তিবাহিনীকে শক্তিশালী বাহিনী হিসেবে গড়ে তোলে। 8 নম্বর, প্রবাসী সরকারকে সহায়তা করা। মুক্তিযুদ্ধে স্বাধীনতার ঘোষণাপত্র জারি করে মুজিবনগর সরকার 10 এপ্রিল 1971 সালে। মুজিবনগর সরকার 17 এপ্রিল শপথ গ্রহণ করে। শপথ গ্রহণের 2 ঘণ্টার মধ্যে পাকিস্তানি বিমান বাহিনী মুজিবনগরে বোমাবর্ষণ করে এবং মেহেরপুর দখল করে নেয়। এ সময় মুজিবনগর সরকার ভারতে আশ্রয় নেয় এবং প্রধান কার্যালয় গঠন করে ভারতের কলকাতায়। এ প্রবাসী সরকারকে সর্বাত্মকভাবে ভারত সহায়তা করেছিল। 9 নম্বর, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের জন্য ট্রান্সমিটার প্রদান। মুক্তিযুদ্ধে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের ভূমিকা ছিল অপরিসীম। মুক্তিযুদ্ধে প্রবাসী সরকারের প্রচারণা, মুক্তিবাহিনীকে দিক নির্দেশনা প্রদানের জন্য প্রয়োজন ছিল একটি বেতার কেন্দ্রের। ভারত সরকার 50 কিলোওয়াটের একটি ট্রান্সমিটার যন্ত্র সরবরাহের মাধ্যমে প্রতিষ্ঠা করেছিল স্বাধীন বাংলা বেতার কেন্দ্র। 10 নম্বর, সেক্টরে বিভক্ত করে মুক্তিযুদ্ধে সহায়তা। ভারতীয় সেনাবাহিনী মুক্তিবাহিনীকে সহায়তা করার জন্য 6টি সেক্টর প্রতিষ্ঠা করে। পশ্চিম বাংলার মূর্তি ক্যাম্পে আলাদা সেক্টর, পশ্চিম বাংলার রামগঞ্জে ব্রেভো সেক্টর, বিহারের
চাকুলিয়ার চার্লি সেক্টর, ত্রিপুরার মেঘালয়ে তুবায় ফক্সট্রট ফক্সট্রট সেক্টর প্রতিষ্ঠিত হয়। এ সকল সেক্টরগুলো মুক্তিযুদ্ধে সর্বাত্মকভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। 11 নম্বর, ভারত সোভিয়েত মৈত্রী চুক্তি স্বাক্ষর। 1971 সালের 9 আগস্ট ভারত সোভিয়েত ইউনিয়নের সাথে 20 বছরের মৈত্রী চুক্তি করে, যার মূল বিষয় ছিল দুই দেশের কেউ আক্রান্ত হলে একে অপরকে সাহায্য করবে। এর ফলে মুক্তিকামী জনতার মনোবল বহুগুণে বেড়ে যায়। ভারত আরও দৃঢ়ভাবে বাংলাদেশকে সাহায্য করতে সক্ষম হয়। এর ফলে মুক্তিকামী জনতার মনোবল বহুগুণে বেড়ে যায়। ভারত আরও দৃঢ়ভাবে বাংলাদেশকে সাহায্য করতে সক্ষম হয়। 12, আন্তর্জাতিক ফোরামে প্রচারণা। প্রথম দিকে বহির্বিশ্বে বাংলাদেশের কোনো মিশন ছিল না। ভারত বাঙালির স্বাধীনতা সংগ্রাম ও স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার যৌক্তিকতা ও নিরীহ বাঙালির বিরুদ্ধে পাক বাহিনীর অত্যাচার ও অন্যায় আক্রমণ ইত্যাদি বিষয়ে বাংলাদেশের পক্ষে তৎপরতা চালিয়েছিল। এক্ষেত্রে ভারতের সরকার বিরোধী দলীয় নেতারা এবং পররাষ্ট্র মন্ত্রণালয় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভারতের সংবাদপত্র, গণমাধ্যম মুক্তিযুদ্ধের গণহত্যা, নির্যাতন, ধর্ষণ, শরণার্থী সমস্যার প্রচার করে বিশ্ব জনমত গঠনে সহায়তা করে। 13 নম্বর, বাংলাদেশকে স্বীকৃতি দান। 1971 সালের 6 ডিসেম্বর ভারত বাংলাদেশকে স্বীকৃতি দেয়। এর ফলে বিশ্ব দরবারে বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং স্বাধীন রাষ্ট্র হিসেবে বাংলাদেশ স্বীকৃতি লাভ করে। এর ফলে মুক্তিযুদ্ধ চূড়ান্ত পরিণতির লাভে এগিয়ে যায়। 14, মিত্রবাহিনী গঠন এবং সরাসরি যুদ্ধে অংশগ্রহণ। বাংলাদেশের মুক্তিযুদ্ধে মিত্রবাহিনী গঠন ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা। 4 ডিসেম্বর ভারতীয় বাহিনী ও মুক্তিবাহিনী যৌথভাবে পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ শুরু করে। মাত্র 13 দিনের যুদ্ধে পাকিস্তানি বাহিনী পর্যদস্ত হয়ে পড়ে। 15 নম্বর, আত্মসমর্পণ ও বাংলাদেশের অভ্যুদয়। 1971 সালের 16 ডিসেম্বর পাকিস্তানি সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল আমির আবদুল্লাহ খান নিয়াজি বাংলাদেশ ভারত যৌথ বাহিনীর পূর্বাঞ্চলীয় অধিনায়ক লেফটেন্যান্ট জেনারেল জগজিৎ সিং অরোরার কাছে আত্মসমর্পণ করেন। ফলে জন্ম হয় নতুন স্বাধীন সার্বভৌম বাংলাদেশের। উপসংহার: পরিশেষে বলা যায় যে বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের ত্যাগ স্বীকার ছিল অতুলনীয়। গণহত্যার বিরুদ্ধে মানবিক দৃষ্টিভঙ্গির পাশাপাশি শরণার্থী সমস্যা ও অন্যান্য আরও কিছু কারণে ভারত বাংলাদেশের মুক্তিযুদ্ধে সর্বতোভাবে সাহায্য করেছিল। ভারতই একমাত্র দেশ প্রথম থেকে শেষ পর্যন্ত বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে ভূমিকা রেখেছিল। এরপর 16 নম্বর প্রশ্ন, মুক্তিযুদ্ধে নারীদের অবদান আলোচনা করো। ডিসকাস দ্য contributions of the women in the liberation war. মুক্তিযুদ্ধে নারীদের অবদান অথবা সম্ভাব্য প্রশ্নসমূহ মুক্তিযুদ্ধে নারীদের অবদান আলোচনা করো অথবা মুক্তিযুদ্ধে নারীদের ভূমিকা বর্ণনা করো। তো প্রাক্কথন: 1971 সালের মুক্তিযুদ্ধে নারীদের ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। পুরুষের পাশাপাশি নারীরাও বিভিন্নভাবে মুক্তিযুদ্ধে অবদান রেখেছে। নারীরা সশস্ত্র যোদ্ধা হিসেবে যুদ্ধ করে মুক্তিযোদ্ধাদের অস্ত্র সংরক্ষণ ও সরবরাহকারী হিসেবে ভূমিকা রেখেছে। এছাড়া প্রবাসেও নারীরা মুক্তিযোদ্ধাদের সাহায্যার্থে বিভিন্ন কর্মসূচিতে অংশ নিয়েছিলেন। বাংলাদেশের মুক্তিযুদ্ধে নারীর অবদান। নিম্নে বাংলাদেশের মুক্তিযুদ্ধে নারীর অবদান আলোচনা করা হলো। প্রত্যক্ষ যুদ্ধে নারীর অবদান। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে যে সকল নারীরা প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করেছেন তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন খালেদা খানম, তারামন বিবি, কাকন বিবি, রিজিয়া চৌধুরী, মমতাজ বেগম প্রমুখ। মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণকারী নারীদের মধ্যে অন্যতম ছিলেন খালেদা খানম। তিনি মাদারীপুর ও শরীয়তপুর এলাকায় কাজ করেন। তিনি যুদ্ধে অংশগ্রহণের পাশাপাশি যুদ্ধে মেয়েদের অংশগ্রহণেও উদ্বুদ্ধ করেছেন। প্রশিক্ষণের নারী সমাজের অদৃশ্য প্রাণ শক্তিকে মুক্তিযুদ্ধে প্রয়োগ করার নিমিত্তে তৎকালীন নারীদের প্রশিক্ষণের জন্য প্রশিক্ষণ ক্যাম্প প্রতিষ্ঠা করে। এই ক্যাম্পে নারীদের সিভিল ডিফেন্স, নার্সিং ও সশস্ত্র যুদ্ধের প্রশিক্ষণ প্রদান করা হয়। এছাড়াও দেশপ্রেমে উদ্বুদ্ধ করার জন্য প্রতিদিন চলে রাজনৈতিক প্রশিক্ষণ। মুক্তিযোদ্ধাদের আশ্রয় দান। বাংলাদেশের মুক্তিযোদ্ধারা গেরিলা কৌশল অবলম্বন করেছিলেন। এই গেরিলা মুক্তিযোদ্ধাগণ দেশব্যাপী ছড়িয়ে পড়েছিল বিধায় তাদের নিরাপদ আশ্রয়ের প্রয়োজন ছিল। বাংলাদেশের শহুরে শিক্ষিত, অশিক্ষিত সর্বশ্রেণীর নারীরা মুক্তিযোদ্ধাদের নিরাপদ আশ্রয় দিয়েছেন। সেবা প্রদানের নারীরা অসুস্থ ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের নার্সিং বা সেবার দায়িত্ব পালন করতেন। সীমান্ত অঞ্চল ও মুক্তাঞ্চলে যেসব অস্থায়ী হাসপাতাল খোলা হয়েছিল সেখানে নারীরাই কাজ করতেন। এদের নার্সিংয়ের উপর কোনো প্রশিক্ষণ ছিল না। দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে এসব নারী রোগীর সেবা করতে এগিয়ে আসতেন। 5 নম্বর, তথ্য আদান প্রদানে নারীর অবদান। কোনো যুদ্ধের সময় তথ্য আদান প্রদান একটি গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ কাজ। এই ঝুঁকিপূর্ণ কাজে অনেক সাহসী নারীও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। মুক্তিযুদ্ধের সময় গোপনে লিফলেট, পত্রিকা ইত্যাদি ছাপানো এবং এক জায়গা থেকে অন্য জায়গায় পৌঁছানো জরুরি ছিল। মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী বুদ্ধিজীবীদের চিঠিপত্র এক জায়গা থেকে অন্য জায়গায় পৌঁছে দেওয়ার কাজে নারীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
জনমত গঠনে নারীর অবদান। মুক্তিযুদ্ধের সপক্ষে জনমত গঠনে বাংলাদেশের ভেতরে ও বাইরে অনেক স্বাধীনতাকামী নারী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। দেশি বিদেশি নারী, লন্ডন প্রবাসী বাঙালি ও ভারতীয় নারী মহিলা সমিতি, বাংলাদেশ মহিলা সমিতি বিভিন্ন সভার আয়োজন করে এবং বাংলাদেশে পাকিস্তানি বাহিনীর নির্যাতনের চিত্র তুলে ধরে জনমত গড়ে তোলে। 7 নম্বর, অনুপ্রেরণা দানকারী হিসেবে নারী। মুক্তিযুদ্ধে নারীর অনুপ্রেরণা ছিল মুক্তিকামী মানুষের বড় শক্তি। মুক্তিযুদ্ধে এদেশের মা, বোন ও স্ত্রীরা যে ত্যাগ স্বীকার করেছে তার তুলনা নেই। অনেক মা ছেলেকে স্বেচ্ছায় মুক্তিযুদ্ধে পাঠিয়েছেন। শহীদ জননী জাহানারা ইমাম এর উজ্জ্বল দৃষ্টি। এই মহিষী নারী তার বড় ছেলে রুমিকে মুক্তিযুদ্ধে প্রেরণ করেন। 8. প্রচার মাধ্যমে নারীর ভূমিকা। মুক্তিযুদ্ধের সময় মুক্তিযোদ্ধা তথা সকল মুক্তিকামী জনতাকে উদ্বুদ্ধ করতে, তাদের মনে বিজয়ের আশার আলো জ্বালাতে বেতার মাধ্যম, পত্রিকা এবং সাংস্কৃতিক কর্মকাণ্ড গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। 9 নম্বর, কূটনৈতিক দায়িত্বে নারী। মুক্তিযুদ্ধ চলাকালীন স্বাধীন বাংলাদেশের নারী সমাজ ও দেশি বিদেশি নারী সংগঠনের 9 নম্বর, কূটনৈতিক দায়িত্বে নারী। মুক্তিযুদ্ধ চলাকালীন স্বাধীন বাংলাদেশের নারী সমাজ ও দেশি বিদেশি নারী সংগঠনের নেতৃকর্মীরা এগিয়ে এসেছিলেন। শেষ কথা, উপযুক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায় যে 1971 সালের মুক্তিযুদ্ধে বিজয় কোনো একক প্রচেষ্টার ফসল ছিল না। তা ছিল নারী, পুরুষ, শিশু, ছাত্র, শিক্ষক, শ্রমিক, বুদ্ধিজীবী প্রভৃতি সাধারণ জনগণের যৌথ প্রচেষ্টার ফল, যেখানে পুরুষের পাশাপাশি নারী সমাজও নিজ নিজ স্থান থেকে মুক্তিযুদ্ধে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সক্রিয় ভূমিকা পালন করেছিল এবং তাদের ঐকান্তিক প্রচেষ্টায় যুদ্ধ জয়ে অগ্রণী ভূমিকা পালন করে। 17 নম্বর প্রশ্ন, যুদ্ধবিধ্বস্ত দেশ পুনর্গঠনে বঙ্গবন্ধু সরকারের গৃহীত পদক্ষেপসমূহ বর্ণনা করো। Describe the steps taken by Bangabandhu's government to reconstruct the war-ravaged country. প্রশ্নটা এভাবে থাকতে পারে যে যুদ্ধবিধ্বস্ত দেশ পুনর্গঠনে বঙ্গবন্ধুর পদক্ষেপসমূহ অথবা যুদ্ধবিধ্বস্ত দেশ পুনর্গঠনে বঙ্গবন্ধুর পদক্ষেপসমূহ বর্ণনা করো। তো প্রাক-কথন বা ভূমিকা। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1972 সালে যখন রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করেন, তখন যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশের সর্বত্র ছিল পাকিস্তানি দখলদার বাহিনীর ধ্বংসযজ্ঞের ক্ষতচিহ্ন, ধ্বংসলীলার ক্ষতচিহ্ন। নাগরিকদের খাদ্য, বস্ত্র, বাসস্থানের অভাব ছিল প্রকট। মুক্তিযুদ্ধে যুদ্ধবিধ্বস্ত দেশের পুনর্গঠন ছিল বঙ্গবন্ধুর সামনে বিরাট এক চ্যালেঞ্জ, যা তিনি সাফল্যের সঙ্গে মোকাবিলা করেন। যুদ্ধবিধ্বস্ত দেশ পুনর্গঠনে বঙ্গবন্ধুর পদক্ষেপসমূহ। যুদ্ধবিধ্বস্ত দেশ পুনর্গঠনে বঙ্গবন্ধুর পদক্ষেপসমূহ নিম্নে আলোচনা করা হলো। 1 নম্বর, মুক্তিযোদ্ধাদের পুনর্বাসন। মুক্তিবাহিনীর জওয়ানদের কাজে লাগানোর জন্য বঙ্গবন্ধু ব্যাপক পরিকল্পনা গ্রহণ করেন। তিনি বাংলাদেশের পুলিশ বাহিনী, মিলিশিয়া, রিজার্ভ বাহিনীর বিষয়ে বিশেষ ব্যবস্থা নেন। মুক্তিযোদ্ধাদের রাষ্ট্রীয় মর্যাদা প্রদান, যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের চিকিৎসা এবং পুনর্বাসনের ব্যবস্থা গ্রহণ করেন। 2 নম্বর, সংবিধান তৈরি। বঙ্গবন্ধু সরকারের সবচেয়ে বড় সফলতা হলো অতি অল্প সময়ে সংবিধান প্রণয়ন করা। তাই ক্ষমতা গ্রহণের পরপরই বঙ্গবন্ধুর সরকার দেশের জন্য সংবিধান রচনার উদ্দেশ্যে গণপরিষদ গঠন করে এবং মাত্র 9 মাসের মধ্যে বাংলাদেশকে একটি সংবিধান উপহার দেন। 3 নম্বর, খাদ্য সংকট। বঙ্গবন্ধু সরকারের শাসনভার গ্রহণের সময় দেশে খাদ্য ঘাটতি ছিল প্রায় 40 লাখ টন। সরকার মাত্র 4 লাখ টন খাদ্যশস্য মজুত পান। এমন সংকটময় পরিস্থিতিতেও সরকারকে প্রায় 90,000 পাকিস্তানি যুদ্ধবন্দী, আটককৃত 50 থেকে 60,000 রাজাকার ও দালাল এবং প্রায় 6 লাখ ভারতীয় সেনাবাহিনীর জন্য খাদ্য সরবরাহের এক কঠিন চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়। তিনি সাফল্যের সাথে খাদ্য সংকট মোকাবিলা করেন। 4 নম্বর, মুক্তিযোদ্ধাদের অস্ত্র সমর্পণ। মুক্তিযুদ্ধে ব্যবহৃত অস্ত্র নিজেদের কাছে না রেখে তা 1972 সালের 31 জানুয়ারির মধ্যে সমর্পণের আহ্বান জানান। এতে সব মুক্তিযোদ্ধা সাড়া দিয়ে বঙ্গবন্ধুর কাছে অস্ত্র জমা দেন। 5 নম্বর, স্বাধীন বাংলার প্রশাসনিক পদক্ষেপ। ঢাকা মুক্ত হওয়ার পর একটা প্রশাসনিক শূন্যতা বিরাজ করছিল রাজধানীসহ দেশের সর্বত্র। নিরাপত্তার বিষয়টি আরও গুরুত্বপূর্ণ। বঙ্গবন্ধু প্রত্যাবর্তনের পর প্রশাসনকে কর্মোপযোগী করে তোলেন। 6 নম্বর, পররাষ্ট্রনীতি। বঙ্গবন্ধুর পররাষ্ট্রনীতি হলো সকলের সাথে বন্ধুত্ব, কারো প্রতি বৈরী মনোভাব নয়। প্রথম 3 মাসের মধ্যে সোভিয়েত ইউনিয়ন, ব্রিটেন, ফ্রান্স সহ 63টি দেশের স্বীকৃতি লাভ। 3 মাস 21 দিনের মধ্যে স্বীকৃতি দিয়েছে যুক্তরাষ্ট্র। পাকিস্তান স্বীকৃতি দিতে বাধ্য হয় 2 বছর 2 মাসের মধ্যে। বঙ্গবন্ধুর বলিষ্ঠ পররাষ্ট্রনীতির কারণে অল্প সময়ের মধ্যে সর্বমোট 121টি দেশ স্বীকৃতি প্রদান করে।
বিদ্যুৎ ব্যবস্থা। সারা দেশে বিদ্যুৎ সাবস্টেশনগুলো ধ্বংসপ্রাপ্ত হয়েছিল, অনেক স্থানে বিদ্যুৎ লাইন বিচ্ছিন্ন ও বিদ্যুৎ পোলগুলো বিনষ্ট হয়েছিল। বঙ্গবন্ধু সরকার দায়িত্ব গ্রহণের সময় গোডাউনগুলোতে বিদ্যুতের খুঁটি ও তার কিছুই মজুত ছিল না। তিনি বিদ্যুৎ ব্যবস্থা পুনর্গঠনে দৃঢ় পদক্ষেপ গ্রহণ করেন। ইসলামিক ফাউন্ডেশন গঠন। ইসলামের যথার্থ শিক্ষা ও মর্মবাণী সঠিকভাবে ব্যাপক জনগোষ্ঠীর মধ্যে প্রচার প্রসারের প্রয়োজনীয়তা অনুভব করে জাতির জনক বঙ্গবন্ধু 1975 সালের 22 মার্চ মৃত্যুবরণের কিছুদিন আগে একটা ভালো কাজ করেছেন এবং প্রতিষ্ঠা করেন ইসলামিক ফাউন্ডেশন। 9 নম্বর, বাংলাদেশ সেনাবাহিনীর পুনর্গঠন। স্বাধীনতা অর্জনের পরপরই বাংলাদেশ সেনাবাহিনীকে একটি আধুনিক সুসজ্জিত বাহিনী হিসেবে গড়ে তোলার কার্যকর পদক্ষেপ গ্রহণ করেন। 10 নম্বর, প্রথম জাতীয় সাহিত্য সম্মেলন। বাংলাদেশের স্বাধীনতার পর 14 থেকে 21 ফেব্রুয়ারি 1974 প্রথম জাতীয় সাহিত্য সম্মেলন অনুষ্ঠিত হয়। সেখানে পৃথিবীর বিভিন্ন দেশের প্রতিনিধি ছাড়াও বাংলাদেশের প্রথিতযশা সাহিত্যিক ও শিল্পীরা উপস্থিত ছিলেন। 11 নম্বর, স্বাস্থ্য ব্যবস্থা। বঙ্গবন্ধুর সরকার নগর ভিত্তিক ও গ্রামীণ জীবনের মধ্যে বিদ্যমান বৈষম্য দূরীকরণের পদক্ষেপ হিসেবে প্রাথমিকভাবে 500 ডাক্তারকে গ্রামে নিয়োগ করে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে IGMR শাহবাগ হোটেলে স্থানান্তর হয়। তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে থানা স্বাস্থ্য প্রকল্প গ্রহণ বিশ্বে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে আজও স্বীকৃত। 12 নম্বর, বৈদেশিক বাণিজ্য শুরু। শূন্য বৈদেশিক মুদ্রার রিজার্ভ নিয়ে বঙ্গবন্ধু সরকারকে শুরু করতে হয়েছে বৈদেশিক বাণিজ্য। এছাড়া জোট নিরপেক্ষ আন্দোলন, কমনওয়েলথ, জাতিসংঘ, ইসলামী সম্মেলন সংস্থা ইত্যাদি আন্তর্জাতিক সংস্থায় বলিষ্ঠ ভূমিকা পালন করে বঙ্গবন্ধু তার সুদক্ষ নেতৃত্বের ছাপ রাখতে সমর্থ হন। শেষ কথা, উপর্যুক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায় যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাত্র 3 বছর সময়কালের মধ্যে যুদ্ধবিধ্বস্ত পোড়ামাটির এক সদ্য স্বাধীন রাষ্ট্রের শত সমস্যা জয় করে একে শক্ত ভিত্তির উপর দাঁড় করাতে সক্ষম হন। তিনি প্রশাসনিক ব্যবস্থা পুনর্গঠন করে দেশকে স্বাভাবিক করেন। এটি নিঃসন্দেহে প্রশংসার দাবিদার।